এই সিআর আসছে? আমাদের সিআর কি ক্লাসে আসছে? স্যার আমরা আছি, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আছি। আর আসতেছে অনেকেই। আমরা কিন্তু টাইমলি স্টার্ট করে দেবো, ডেইলি ডেইলি কিন্তু প্রতিদিন করা যাবে না। আসলে জি স্যার, আজকে এখন 29 জন হয়েছে স্যার। আমি আমি এখন 7:04 বাজে জাস্ট 10-এ স্টার্ট করবো। আপনাদের গ্রুপ থাকলে গ্রুপে বলে দেন। জি আজকে স্যার। কিন্তু আর লেট করছি না, একদম শার্প 10টা, মানে 7:10-এ স্টার্ট করবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই যিনি কোয়েশ্চেন করেছেন, আমাদের লাস্ট ক্লাস ছিল আহ এমপ্লয়ি কস্ট এবং ইন্টারনাল অডিট। আজকে আমরা আজকে আমরা কথা বলবো ডকুমেন্টেশন নিয়ে। ইন্টারনাল অডিট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে লাস্ট ক্লাসের উপরে? আমার কথাই ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার, জি শোনা স্যার। যাচ্ছে। জি স্যার, শোনা ওকে, যাচ্ছে। তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ইন্টারনাল অডিটের উপরে জিজ্ঞেস করতে পারেন, ফিল ফ্রি। ওকে স্যার। ওকে, সো আমরা আজকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে মুভ করব, ডকুমেন্টেশন। স্টার্ট করার আগে যদি একটু ব্যাকগ্রাউন্ড বলি, ডকুমেন্টেশনটা আমাদের কেন দরকার হয় কেউ বলতে পারবেন? কোনো আইডিয়া দিতে পারবেন? বা ডকুমেন্টেশনটা কি? ইনফরমেশন গুলো স্যার প্রপারলি অর্গানাইজ করে রাখা। ইনফরমেশন গুলো প্রপারলি অর্গানাইজ করে রাখা স্যার। কোন ইনফরমেশন? মেনটেন করা। ফাইন্যান্সিয়াল বা নন ফাইন্যান্সিয়াল কোম্পানির যেগুলো ইভেন্টস। স্যার এটা প্রমাণ স্বরূপ অথবা বিশ্বস্ত সোর্স হিসেবে স্যার। লিগ্যাল এভিডেন্স স্যার। আচ্ছা, তাহলে ইনফরমেশন কে প্রিজার্ভ করবে, কার জন্য ইম্পর্টেন্ট ডকুমেন্টেশন? স্যার ইনসাইড পার্টি অলসো আউটসাইড পার্টিস, সবার জন্য স্যার। আমরা কিন্তু ডকুমেন্টেশন নিয়ে কথা বলছি, ডকুমেন্টেশন রিলেটেড টু অডিট ডকুমেন্টেশন নিয়ে। হ্যাঁ, তো অডিট ডকুমেন্টেশন হলে এটা এটা কমপ্লিটলি রিলেটেড উইথ দ্য অডিটর। অর্থাৎ অডিটর অডিট করার পরে ডিউরিং অডিট কিভাবে ডকুমেন্টেশন মেনটেন করবে। ঠিক আছে? জি জি স্যার। স্যার। তাহলে আমরা অনেকে তো অডিট স্টার্ট করিনি, অডিট এক্সপেরিয়েন্স নাই, ডকুমেন্টেশন কিভাবে আমরা মেনটেন করবো আমার তো অনেকের প্র্যাকটিক্যাল ধারণা নাই, তাই না? জি স্যার। জি স্যার। আমরা মাঝামাঝি পরে একটা ব্রেক দেওয়ার চেষ্টা করবো, অথবা একটা শেষ করার ট্রাই করবো।
ঠিক আছে? জি Yes, sir. স্যার। ওকে, তাহলে আমরা 1 মিনিটের মধ্যে স্টার্ট করি। জি স্যার। Yes, sir. ওকে স্যার। ওকে। দেখেন, এটা ভেরি প্র্যাকটিক্যাল এবং খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, অডিট ডকুমেন্টেশন। হ্যাঁ, ডকুমেন্টেশন মিন্স অডিট ডকুমেন্টেশন, দিস ইজ চ্যাপ্টার 10। তো আমরা এই চ্যাপ্টার থেকে what we will be able to learn purpose of documentation, actually documentation পারপাসটা কি, ফর্ম এন্ড কন্টেন্ট অফ ডকুমেন্টেশন। আমরা যে অডিট ডকুমেন্টেশন রাখবো বা মেনটেন করব, হোয়াট শুড বি দ্য ফর্ম এন্ড কন্টেন্টস, আমি কোন কন্টেন্টে রাখবো এবং আমাদের কোন ফর্মস অডিট ডকুমেন্টেশন থাকবে, সেফ কাস্টোডি এন্ড রিটেনশন অফ ডকুমেন্টেশন। আপনি অডিট করার সময় আপনার কাছে যে ডকুমেন্টেশন থাকবে, এটা সেফ কাস্টোডি এনশিওর করা এজ এ অডিটর ইউর রেসপন্সিবিলিটি। অর্থাৎ আমরা যে সার্ভিসটা দিচ্ছি, অডিট সার্ভিসটা, আমরা আমাদের ক্লায়েন্টের যে কাজ করব, আমাদের কাছে যা যা ইনফরমেশন থাকবে ক্লায়েন্টের, এটার কি সেফ কাস্টোডি এনশিওর করা আমাদের রেসপন্সিবিলিটি? জি স্যার। নাকি আমি ওপেনলি একটা কাজ করলাম, একটা অডিট করলাম, এরপরে বাইরে বন্ধু বান্ধবের সাথে গল্প করতে করতে বলে দিলাম যে আমার এখানে অডিট করে এই পাইছি? নো স্যার। না স্যার, কনফিডেন্সিয়ালি মেনটেন করতে। কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। সো কনফিডেন্সিয়ালিটি কি ওয়ান অফ দা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। দেন রিটেনশন অফ ডকুমেন্টেশন। এখন প্রশ্ন হচ্ছে, আমি অডিট করার পরে আমার অডিট ফার্মের বয়স যদি হয় মোর দেন 40 ইয়ার্স, তাহলে কি আমি 40 বছর আগে যে অডিট করেছিলাম ওটার ওয়ার্কিং পেপার স্টিল মেনটেন করব? নো স্যার। না। তাহলে নিশ্চয়ই আমার অডিট ডকুমেন্টেশন যে আমি রিটেনশন করব, রাখবো, মেনটেন করব, কত বছর রাখবো, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। জি স্যার। তো এটা আমাদের ডকুমেন্টেশন চ্যাপ্টার অডিটের সাথে যদি আমরা রিলেট করি, তাহলে আমাদেরকে কতদিন অডিট ডকুমেন্টেশন মেনটেন করতে হবে বা রাখতে হবে ওয়ার্কিং পেপারস, আমরা এটা কনক্লুশনে আসবো। যদিও আমাদের অডিটিং স্ট্যান্ডার্ডে একদম ক্লিয়ারলি ডিফাইন করা নাই আমি কতদিন রাখবো, বাট আমরা যদি আমরা ইনডাইরেক্টলি আর্গুমেন্ট দিয়ে চিন্তা করি, আমরা পেয়ে যাবো যে এক্স্যাক্টলি আমাদের কতদিন ডকুমেন্টেশন বা ডকুমেন্টস রাখতে হবে। ওনারশিপ অফ এন্ড রাইট অফ অ্যাক্সেস টু ডকুমেন্টেশন। আমরা যে অডিট করব, অডিট করার পরে যে অডিট ডকুমেন্টেশন, এটার অ্যাকচুয়াল ওনার কারা এবং এটাতে এই ডকুমেন্টেশনে কাদের অ্যাক্সেস আছে দেখার। আমি অডিট করে আসছি, যে ডকুমেন্টেশন আমার অডিটে বা ওয়ার্কিং ফাইল মেনটেন করব, হু ইজ দ্য ওনার অফ দিস ওয়ার্কিং পেপারস, হু আর দ্য ওনার অফ দিস অডিট ডকুমেন্টস বা অডিট এভিডেন্স, এবং হু হ্যাভ অ্যাক্সেস ইনটু ইট। তাহলে এটার মধ্যে অ্যাক্সেস কাদের আছে সেটা আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? জি তো স্যার। দিস আর দ্য কন্টেন্টস অফ টুডেস টপিক। তো আমি যদি একটু ডিটেইলে স্টার্ট করি, এক্স্যাক্টলি যদি আমি পারপাসটা জানতে চাই, অল অ্যাসুরেন্স ওয়ার্ক মাস্ট বি ডকুমেন্টেড। অ্যাসুরেন্স ওয়ার্ক মানে তো বুঝতে পারছি নাকি? জি স্যার, অডিট টাইপের যে অ্যাসুরেন্স অ্যাক্টিভিটিস আছে। আমি কিন্তু অডিট প্লাস ইন অ্যাডিশন টু দা অডিট আদার যত সার্ভিস দিচ্ছি সব কিন্তু আমার অ্যাসুরেন্স সার্ভিসের মধ্যে পড়ে। সো হোয়াট এভার দ্য সার্ভিস উই প্রোভাইড ফ্রম আওয়ার ফার্ম অর ফ্রম আওয়ার কোম্পানি, আমাকে কি করতে হবে? অল শুড বি ডকুমেন্টেড। সো দ্য ওয়ার্কিং পেপারস আর দ্য টেনজিবল এভিডেন্স অফ দ্য ওয়ার্ক ডান ইন সাপোর্ট অফ দ্য কনক্লুশন। তাহলে আমি যে অ্যাসাইনমেন্টটা, যে অডিটটা করছি, যে সার্ভিসটা আমি দিচ্ছি, এই সার্ভিসে তো আমি একটা কনক্লুশনে আসবো নাকি? জি জি, স্যার। স্যার। কনক্লুশনে আসতে হলে হোয়াট শুড বি দ্য সাপোর্টিং অফ দ্য কনক্লুশন। আমি একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলাম, একটা অডিট স্টার্ট করলাম, আমার যত প্রসেস আছে, আমার যে অ্যাপ্রোচ আছে, আমার যে মেথোডোলজি আছে, আমার অডিট ওয়ার্ক প্ল্যান সবকিছু অ্যাপ্লাই করে আমি নাইসলি কাজটা কমপ্লিট করলাম, এবং এট দ্য এন্ড অফ দ্য অ্যাসাইনমেন্ট হোয়াট শুড বি দ্য আউটপুট অফ দিস জব। আমি জবের শেষে আউটপুট হিসেবে কি দিব যদি আমি একটা অডিট করি? অপিনিয়ন। অডিট অপিনিয়ন বা অডিট রিপোর্ট। অডিট রিপোর্ট আমি দিয়ে দিচ্ছি। অডিট রিপোর্ট আমার কি হতে পারে? অনেক রকম হতে পারে। আমার কি মডিফাইডও হতে পারে, আনমডিফাইড হতে পারে, মডিফাইড এর মধ্যে অনেক ক্যাটাগরাইজ হতে পারে, তাই না? জি স্যার। মানে সহজ কথা যদি আমরা চিন্তা করি, আমি ভালো রিপোর্টও দিতে পারি, খারাপ রিপোর্টও দিতে পারি। তো হোয়াট এভার দ্য রিপোর্ট আই ইস্যু, বাট দ্যাট শুড বি সাপোর্টেড বাই কি প্রপার এভিডেন্স, এবং এভিডেন্স শুড বি টেনজিবল। এটাই বলা হচ্ছে দ্য ওয়ার্কিং পেপারস আর দ্য টেনজিবল এভিডেন্স অফ দ্য ওয়ার্ক ডান ইন সাপোর্ট অফ দ্য কনক্লুশন। তাহলে আমি যে অ্যাসাইনমেন্টটা স্টার্ট করব, যে কাজটা করব, এটা আলটিমেটলি কনক্লুশনে গিয়ে আমি যে আউটপুটটা আমার ক্লায়েন্টকে দিব,
এটা সাপোর্ট হিসেবে আমার যেটা থাকবে, যে কাজটা আমি করছি আসলে ওই কাজের যে সাপোর্টিং হিসেবে যা আমি মেনটেন করবো ওটাই হচ্ছে আমার অডিট এভিডেন্স। ঠিক আছে? জি স্যার। এখন দেয়ার আর ডিফারেন্স বিটুইন দ্য অডিট এভিডেন্স এন্ড অডিট ওয়ার্কিং পেপারস, ওইটা নিয়ে হয়তো আমি সাবসিকুয়েন্ট ডিসকাশনে যাব। বাট অডিট ওয়ার্কিং পেপারস হচ্ছে ডিউরিং অডিট হোয়াট ইউ হ্যাভ প্রিপেয়ার্ড, মানে অডিট করার সময় আপনি যা তৈরি করলেন, যে কাজটা আপনি করলেন, আপনি একটা ক্যালকুলেশন করলেন, আপনি একটা ওয়ার্কিং করলেন, আপনি বিভিন্ন রকম আপনার আপনার যে জাজমেন্ট সেটা অ্যাপ্লাই করে যেটা আপনি তৈরি করবেন সেটা আপনার ওয়ার্কিং পেপারস। আর ইন সাপোর্ট টু ইউর ওয়ার্কিং পেপারস বা ওয়ার্কিং, যেটা আপনি আপনি ইউ আর দ্য অডিটর, আপনি যাকে অডিট করবেন তাকে আমরা বলি অডিটি। তাহলে অডিটি থেকে অডিট করার সময় আমার কাজের সাপোর্টিং হিসাবে যে জিনিসটা আমি তার থেকে নেব প্রমাণ স্বরূপ, ওটা হচ্ছে আমার অডিট এভিডেন্স। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসেন, অডিট ডকুমেন্টেশন অর ওয়ার্কিং পেপার শুড প্রোভাইড, কি প্রোভাইড করবে? আপনি যে অডিট ডকুমেন্টেশন বা অডিট ওয়ার্কিং পেপার যেটা you have prepared or you have obtained from your client, that should be sufficient and appropriate record of the basis of the assurance providers report. তাহলে অডিট এভিডেন্স আমরা অডিট ডকুমেন্টেশন that should provide কি করতে হবে? সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাফিসিয়েন্সি এন্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস? বলতে পারবেন সাফিসিয়েন্ট মানে কি, অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? স্যার কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি মেইনটেইন। এক্স্যাক্টলি। তো কোয়ালিটি কোনটা, কোয়ান্টিটি কোনটা? সাফিসিয়েন্সি মিন্স হোয়াট, অ্যাপ্রোপ্রিয়েটনেস মিন্স হোয়াট? স্যার সাফিসিয়েন্ট মিন্স কোয়ান্টিটি এন্ড অ্যাপ্রোপ্রিয়েট মিন্স কোয়ালিটি। কোয়ালিটি। এক্সিলেন্ট। দেখেন, তাহলে সাফিসিয়েন্সি হচ্ছে আমি এক্স্যাক্টলি কি পরিমাণ ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপারস মেনটেন করব বা কি পরিমাণ অডিট এভিডেন্স লাগবে কনক্লুশনে পৌঁছানোর জন্য। আর অ্যাপ্রোপ্রিয়েটনেসটা হচ্ছে আপনি যেসব ওয়ার্কিং পেপারস তৈরি করবেন বা যেসব ডকুমেন্টেশন আপনার থাকবে, যা এভিডেন্স আপনি নেবেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আপনি অপিনিয়ন দিচ্ছেন একটা পার্টের উপর, ওয়ার্কিং পেপার রাখছেন আরেকটার উপরে, আপনি কাজ করলেন একটা যেটা কিনা এটার সাথে রিলেট করা যায় না, মানে অত্যন্ত দুর্বল এভিডেন্স হলে কিন্তু আপনার কনক্লুশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তো হোয়াট এভার দ্য অডিট এভিডেন্স ইউ অবটেন অর হোয়াট এভার দ্য ওয়ার্কিং পেপারস ইউ প্রিপেয়ার, দ্যাট শুড বি অ্যাপ্রোপ্রিয়েট এন্ড সাফিসিয়েন্ট। বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। Okay. Then evidence that the engagement was performed in accordance with the standard and applicable legal and regulatory frameworks. আমরা যখন এজ এ অডিটর আমাদের কাজ স্টার্ট করি, আমাদের অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে হয়? ম্যানেজমেন্ট চাইলো আর যে কাউকে অ্যাপয়েন্ট করতে পারবে এজ এ অডিটর? না স্যার, এজিএম এ হবে। তাহলে এজ এ অডিটর উই আর ইন কি রেগুলেটরি এনভায়রনমেন্ট, লিগ্যাল এন্ড রেগুলেটরি এনভায়রনমেন্ট, এবং টু কমপ্লাই উইথ দ্য লিগ্যাল এন্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস উই আর অ্যাপয়েন্টেড বাই দ্য shareholders of the company in their AGM, তাই তো? এই মিউট করে দেন তো। বুঝি নাই স্যার, কথা বোঝা যায় নাই স্যার। ওকে, তাহলে দেখেন, আপনি কিন্তু অডিটর হিসেবে আপনি কিন্তু ইউ আর নট ফ্রি, কিন্তু আপনি একটা লিগ্যাল এবং রেগুলেটরি এনভায়রনমেন্ট বা রিকোয়ারমেন্টের মধ্যে আছেন, এবং ইউর অ্যাপয়েন্টমেন্ট অলসো কি মন চাইলো যাকে তাকে অডিটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে? জি না। না, আমরা স্যার। অ্যাপয়েন্টমেন্ট পাই কি অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ কোম্পানিজ অ্যাক্ট। আমাদের কোম্পানি আইনে ক্লিয়ারলি বলা আছে আমি অডিটর হিসাবে যে কাজ করতে পারবো এবং হোয়াট শুড বি আওয়ার রোল। এখন আমি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবো, কিভাবে আমাকে ম্যানেজার রিমুভ করতে পারবে? তো অল দিজ আর ইন কি কোম্পানিজ অ্যাক্ট 1990 কত 4। তো তাই আমরা বলতে পারি উই আর ইন লিগ্যাল এন্ড রেগুলেটরি এনভায়রনমেন্ট অর রিকোয়ারমেন্টস, তাই না? জি স্যার। তাহলে আপনাকেও এনশিওর করতে হবে যে এভিডেন্স থাকতে হবে যে আপনি কিন্তু সমস্ত লিগ্যাল এবং রেগুলেটরি রিকোয়ারমেন্টস কমপ্লাই করে মেনটেন করে মেনে আপনি কিন্তু কাজটা করেছেন, এটা কিন্তু আপনাকে অডিট এভিডেন্স রাখতে হবে। ঠিক আছে? জি এবং স্যার। দ্যাট স্যার। শুড বি প্রিপেয়ার্ড অন এ টাইমলি বেসিস। হোয়াট এভার দ্য ওয়ার্কিং পেপারস or documentation you prepare, whatever the audit evidence you obtain, that should be prepared or obtained on timely basis. অডিট করে চলে আসছি 6 মাস পরে অডিট এভিডেন্স অবটেইন করছি, হবে? না স্যার। অডিট করে শেষ করছি জুলাই মাসে, অডিট ওয়ার্কিং পেপার তৈরি করব ডিসেম্বর মাসে, হবে? না স্যার। তাহলে কখন করতে হবে? প্রপার ওয়ার্ক টাইম শেষ, কাজ শেষ হলে সাথে সাথে করে নিতে হবে স্যার। অন এ টাইমলি বেসিস।
তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমার অ্যাসুরেন্স ওয়ার্ক বা অডিট ওয়ার্ক মাস্ট বি ডকুমেন্টেড, এবং ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপার যেটা প্রোভাইড করবো দ্যাট শুড বি সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট। এবং আমরা যে রেগুলেটরি এবং লিগ্যাল রিকোয়ারমেন্টের মধ্যে কাজ করলাম এটার এগেইনস্টে আমার এভিডেন্স থাকতে হবে, আর যা যা করতে বললাম সবকিছু করতে হবে অন টাইমলি বেসিস। ঠিক আছে? জি স্যার। ভেরি গুড। আচ্ছা আসেন অডিট ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপারস। আমরা স্টিল যদি ডেফিনেশনটা কন্টিনিউ করি, audit documentation is a record of procedures performed, relevant evidence obtained and conclusion reached. In addition, যদি আমরা বলি particularly in relation to the audit, assurance providers record their work to assist the team to plan and perform the audit. আমরা কিন্তু before starting the every audit, you must a proper plan, তাই না নাকি? প্ল্যান জি, থাকতে স্যার। হবে নাকি আমি উইদাউট এনি প্ল্যান স্টার্ট করে দেবো? থাকতে হবে স্যার। Yes, sir, plan. তাহলে আমার ওয়ার্কিং পেপারস বা ডকুমেন্টেশন কিন্তু আমার টিমকে অ্যাসিস্ট করবে হাউ টু প্ল্যান এন্ড পারফর্ম দ্য অডিট। বিকজ বিফোর স্টার্টিং দ্য অডিট উই ইউজ টু মেক এ প্রপার প্ল্যান। এখানে আমরা একটা কোয়েশ্চেনিয়ার তৈরি করলাম, আমরা একটা প্ল্যান করলাম, আমরা একটা চক করলাম, আমরা একটা প্রোগ্রাম করলাম কিভাবে কাজটা করব। দ্যাট ইজ অলসো ওয়ার্কিং পেপারস। তাহলে আমরা বলতে পারি যে অবশ্যই অডিট ডকুমেন্টেশন অ্যাসিস্ট দ্য অডিট টিম টু প্ল্যান এন্ড পারফর্ম দ্য অডিট, তাই না? জি Yes, স্যার। sir. দেন আমরা দেখেন কি সাপোর্ট পাচ্ছি আমরা ডকুমেন্টেশন থেকে, অ্যাসিস্ট রেলিভেন্ট মেম্বার্স অফ দ্য টিম টু ডিরেক্ট এন্ড সুপারভাইজ ওয়ার্ক। রেলিভেন্ট যে টিম মেম্বার্স আছে, হ্যাঁ রেলিভেন্ট যে মেম্বার্স অফ দ্য টিম, আপনি যদি ইউ আর এঙ্গেজমেন্ট ম্যানেজার অফ এন অ্যাসাইনমেন্ট, এখন আপনার যদি প্রপার প্ল্যান থাকে, ওয়ার্কিং পেপার থাকে, তাহলে ইউ ক্যান ইজিলি সুপারভাইজ এবং মনিটর ইউর টিম। যদি আপনার কোন রকম ওরকম কোনো প্ল্যান বা প্রোগ্রাম বা ওয়ার্কিং পেপার না থাকে, আপনি যদি টিমকে একটা প্রপার প্ল্যান দিয়ে না পাঠান, তাহলে আপনি কিন্তু পরে এটা কি সুপারভাইজ করতে পারবেন? আপনি তাকে প্ল্যানই দেন নাই। না স্যার। পারবো। তাহলে আমাকে অ্যাসিস্ট করছে কি রেলিভেন্ট টিম মেম্বার্স অফ দ্য টিম টু ডিরেক্ট এন্ড সুপারভাইজ ওয়ার্ক, দেন enable the audit team to be accountable for its work. Most important point is that আমার যে অডিট টিম মেম্বার্স আছে তারা যে প্রপারলি কাজ না করে, উই ক্যান ইজিলি মেক দেম অ্যাকাউন্টেবল। কিভাবে পারবো? পারবো না? জি স্যার। এখন আমি পার্টনার হয়ে বসে বসে সাইন করব, আপনি অডিট করে আসবেন, আলটিমেটলি রেসপন্সিবিলিটি জেল জরিমানা সব আমার হবে, এটা হবে নাকি? না স্যার। তাহলে অ্যাজ এ টিম মেম্বার ইউ অলসো শুড বি রেসপন্সিবল অ্যাজ এ অডিট টিম মেম্বার্স। এই জন্য ওয়ার্কিং পেপারস কিন্তু আপনাকে অ্যাকাউন্টেবল করছে। কিভাবে করছে? একটা ওয়ার্কিং পেপার যখন আমরা তৈরি করি, উপরে লেখা থাকে প্রিপেয়ার্ড বাই, হু প্রিপেয়ার্ড দিস ওয়ার্কিং পেপারস, হু রিভিউড দিস ওয়ার্কিং পেপারস। তাহলে এভরি ওয়ান রিলেভেন্ট টু দি অ্যাসাইনমেন্ট শুড বি অ্যাকাউন্টেবল এন্ড রেসপন্সিবল কি টু দ্য এক্সটেন্ট অফ দেয়ার জব। আপনার যে লেভেলের জব, আপনার যে লেভেলের ইনভলভমেন্ট, অ্যাকর্ডিংলি ইউ শুড বি অ্যাকাউন্টেবল। এই জন্য বলা হচ্ছে যদি আমার প্রপার অডিট ওয়ার্কিং পেপারস থাকে, অডিট ডকুমেন্টেশন থাকে, that will enable the audit team to be accountable for its work. Clear? জি স্যার। Then retain a record of matters of continuing significance of future audit. আপনি একটা কোম্পানি অডিট করছেন for the last 2 years এবং you have been appointed for the next year. তো আপনি যদি, এবং আপনি ধরে নেন যে নেক্সট ইয়ার অনওয়ার্ড আপনি কাজ করে যাবেন, আপনি আরো নেক্সট 4, 5, 6 ইয়ার্সও কাজ করতে পারেন। তাহলে আপনি যদি 2025-26 মানে 25-26 এর জন্য অডিটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পান, এখন যদি আপনার ফার্মে যদি 2024-25 এর কাজ করে, তাহলে এটা কি আপনার নেক্সট ইয়ার যে টিমটা কাজ করবে এই টিমের জন্য এটা হেল্পফুল হবে? স্যার হবে। জি স্যার, হেল্পফুল হবে। কিভাবে হবে? স্যার স্যার আগের ল্যাকিংস গুলো আগে যদি থেকে কিছু- ফাইন্ড আউট করতে পারবো, কোন জায়গাতে সমস্যা ছিল আগে আগে ওগুলো আগে বলতে- ধরে রাখতে পারবো, দেখাতে পারবো। হ্যাঁ, অনেক কিছু করতে পারবো। আমরা কি করব, আমরা যখন 25-26 এর জন্য অডিট স্টার্ট করব, তো বিফোর প্ল্যানিং দ্য অডিট, বিফোর স্টার্টিং দ্য ফিল্ড ওয়ার্ক, উই ক্যান ইজিলি রিভিউ দ্য প্রিভিয়াস ইয়ার ওয়ার্কিং ফাইল, তাই না? জি স্যার। Yes, এই sir. জন্য আমি যে রেকর্ড, হোয়াট এভার দ্য রেকর্ডস অর ডকুমেন্টেশন উই মেনটেন, দিস উইল হ্যাভ অবশ্যই সিগনিফিকেন্স আছে টু মাই ফিউচার অডিট। তাহলে ভবিষ্যতে আমি কাজ করার জন্য আমার পাস্ট রেকর্ডস যেটা দ্যাট উই হ্যাভ রিটেন definitely will be helpful, right? Yes. Okay, then enable an experienced auditor to carry out quality control review.
আমার যদি একটা টিম কাজ করে আসে, ইফ আই ওয়ান্ট টু রিভিউ দ্য কোয়ালিটি কন্ট্রোল, আমি যদি এনশিওর হতে যাই যে ওয়েদার মাই টিম হ্যাজ বিন ওয়ার্ক প্রপারলি, আমার টিম ঠিকঠাক মতো কাজ করলো কিনা, আই গেভ দেম প্রপার প্ল্যান, আই ট্রেন দেম, এবং আমি তাকে যত রকম রেলিভেন্ট সাপোর্ট দরকার এভরিথিং আমি তাকে দিয়েছি। তো ফাইনালি সে যখন অডিট করে আসবে, তাহলে মাই রেসপন্সিবিলিটি ইজ টু চেক ওয়েদার দ্য টিম হ্যাজ বিন কি এটা কমপ্লাই করলো কিনা। যদি কমপ্লাই করে বা না করে, সেটা আমি কিন্তু কোয়ালিটি কন্ট্রোল রিভিউর মাধ্যমে এনশিওর করতে পারবো। তাহলে কোয়ালিটি কন্ট্রোল যদি আমি রিভিউ করতে যাই, মানে আমার টিম ঠিকঠাক মতো প্রপারলি কোয়ালিটি এনশিওর করে অডিটটা কন্ডাক্ট করলো কিনা, কাজটা করলো কিনা, আমি সেটা রিভিউ করতে হলে আমার কি লাগবে? মুখোমুখি জিজ্ঞেস করবো ঠিকঠাক মতো কাজ করছো কিনা, বললো করছে, তখন আমি হ্যাপি। জি না না স্যার, স্যার, এক্সপিরিয়েন্স যাদের experience আছে লাগবে? তাদেরকে রিভিউ করতে হবে, এক্সপিরিয়েন্স কি থাকতে লাগবে? হবে। enable an experienced auditor to carry out quality control reviews, আমি এটা কোন টপিকে বলতেছি? যে হচ্ছে Which করে will- এসছে আর কি, অডিটর অডিট করে এসছে। না, অডিট ডকুমেন্টেশন থাকলেই তো আমি আই উইল বি এবল টু carry out the quality control reviews। আমরা তো স্টিল অডিট ডকুমেন্টেশনের মধ্যে। তাহলে অডিট ডকুমেন্টেশন will enable you an experienced auditor to carry out quality control reviews। ঠিক আছে? আমরা তো ডকুমেন্টেশনের সাথে রিলেট করে পড়ছি। তাহলে যদি আপনার ডকুমেন্টেশন থাকে, তাহলে তো আপনি কোয়ালিটি কন্ট্রোল রিভিউ করতে পারবেন না। কোয়ালিটি এনশিওর করছি কিনা আমি যদি ওয়ার্কিং পেপার বা ডকুমেন্টেশন চেক না করে বুঝবো কিভাবে? তাই না? জি স্যার। জি স্যার। Then enable an experienced auditor to conduct external inspections in accordance with applicable legal, regulatory or other requirements। তাহলে আসলে আমার অডিট ডকুমেন্টেশন থাকলে আমি we can have all these benefits। ঠিক আছে? এখন দেখেন, অডিট ওয়ার্কিং পেপার শুড ইনক্লুড a summary of all significant matters identified which may require the exercise of judgment together with the auditor's conclusion thereon। তাহলে অডিট ওয়ার্কিং পেপারের মধ্যে কিন্তু আপনার যত রকম সিগনিফিকেন্ট অডিট ম্যাটারস আপনি আইডেন্টিফাই করবেন ডিউরিং অডিট, অল শুড বি কাভার্ড। আপনি অনেক ম্যাটারস আইডেন্টিফাই করছেন ডিউরিং ইউর অডিট, বাট ইউ ডোন্ট হ্যাভ রেলিভেন্ট ওয়ার্কিং পেপারস অর সাপোর্টিং অর অডিট এভিডেন্স। তাহলে কি আপনি উইল ইউ বি এবল টু ডিপেন্ড দোজ ম্যাটারস? আপনি কি ডিপেন্ড করতে পারবেন যদি কোনো চ্যালেঞ্জ আসে, যদি আপনার রেলিভেন্ট ওয়ার্কিং পেপার না থাকে, সাপোর্টিং না থাকে? না স্যার। আপনি যদি সিম্পল ওয়েতে চিন্তা করেন, আপনি যদি কারো এগেনস্টে একটা মামলা করেন, একটা কেস করেন থানায়, তা আপনি যখন হিয়ারিং এ যাবেন, তাহলে আপনাকে কি দিতে হবে? প্রত্যেক পক্ষের আমাদের যে লয়ার থাকবে তারা কি করবে, কি শো করবে? এভিডেন্স দিবে, সাপোর্টিং দিবে, নাকি আমি শুধু যে যত বেশি স্মার্টলি কথা বলতে পারবে সে জিতে যাবে? না স্যার। না স্যার। তাহলে অডিট ওয়ার্কিং পেপারসটাও কিন্তু আমার এমন, অডিট ওয়ার্কিং পেপার শুড ইনক্লুড এ সামারি অফ অল সিগনিফিকেন্ট ম্যাটার্স আইডেন্টিফাইড হুইচ মে রিকোয়ার দ্য এক্সারসাইজ অফ জাজমেন্ট। আপনি কিন্তু ডিউরিং ইউর অডিট ইউ হ্যাভ টু মেক মেনি জাজমেন্টস। আমরা কিন্তু অডিটরকে অনেক প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই করতে হয় ডিউরিং অডিট। আপনাকে আপনার স্কেপটিসিজম ইউজ করতে হবে, প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। তো হোয়াট এভার দ্য জাজমেন্ট ইউ অ্যাপ্লাইড, ইউ মাস্ট হ্যাভ রেলিভেন্ট সাপোর্টিং থাকবে, আপনার কি, আপনার আর্গুমেন্ট থাকবে, যুক্তি থাকবে। এটার জন্য কি আমার প্রপার ওয়ার্কিং পেপারস থাকবে। ঠিক আছে? জি স্যার। এখন আসেন, ইফ ডিফিকাল্ট কোশ্চেন্স অফ প্রিন্সিপাল অর জাজমেন্ট অ্যারাইজ, the auditor should record the relevant information received and summarize both management's and his own conclusion. It is in such areas this that the auditor's judgment may subsequently be questioned, particularly by a third party who has the benefit of hindsight. It is important to be able to tell what facts were known at the time the auditor reached his conclusion, and to be able to demonstrate that based on those facts the conclusion was reasonable। তাহলে আসলে চ্যালেঞ্জটা সবসময় কিন্তু আপনার থার্ড পার্টি থেকে যে কোনো টাইমে যে কোনো চ্যালেঞ্জ আসতে পারে। মূল কথা হচ্ছে ইউ হ্যাভ টু মেনটেন দা রেলিভেন্ট, সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কিং পেপারস। আপনি যাই জাজমেন্ট আপনি অ্যাপ্লাই করেন না কেন, আপনার জাজমেন্ট নিয়ে যত কোশ্চেন অ্যারাইজ করুক না কেন, আপনি ডিপেন্ড করতে গেলে আপনার ডেফিনেটলি ইউ মাস্ট হ্যাভ দা প্রপার অডিট ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপারস অর অডিট এভিডেন্স, আমরা যাই বলি না কেন, সেটা আপনার থাকতে হবে। তাহলে বুঝা গেছে? ক্লিয়ার ডেফিনিশন? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। প্রিভিয়াস একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে ইয়েটা স্যার, পার্টিকুলারলি বাই এ থার্ড পার্টি
who has the benefit of hindsight. পার্টিকুলারলি বাই এ থার্ড পার্টি, যে কোনো একটা থার্ড পার্টি তো যে কোনো কোয়েরি করতে পারে, কোয়েশ্চেন করতে পারে। Okay, তো কোয়েরি করলে আপনি কি করবেন? আপনি যদি ডিপেন্ড করবেন কিভাবে? আপনার বক্তব্য দিয়ে, না স্যার, proper document. প্রপার ডকুমেন্ট দিয়ে। এটা আপনাকে এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকবে। হ্যাঁ, আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি অডিট করছেন কোন একটা কোম্পানির, এখন ওই কোম্পানি কি পেমেন্ট করে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, রেভিনিউ, তারা যে রেভিনিউ আর্ন করে এটার জন্য সরকারকে কি দিবে? ট্যাক্স দিবে না, ভ্যাট দিবে না, বিএটি দিবে না? জি স্যার। এখন বিএটি অফিস মনে করছে এই কোম্পানি বিএটি ফাঁকি দিয়েছে বা ট্যাক্স ফাঁকি দিয়েছে, তাই না? ট্যাক্স অফিস বা বিএটি অফিস চাইলে কিন্তু আপনার কাছে, সে তো থার্ড পার্টি, ওয়ান পার্টি হলেন আপনি অ্যাজ এ অডিটর, অ্যানাদার পার্টি ইজ ইউর ক্লায়েন্ট। তো থার্ড পার্টি কি উড বি, সে বিএটি অথরিটি বা ট্যাক্স অথরিটি বা এনি আদার অথরিটি বা সেন্ট্রাল ব্যাংক, আপনি কোন একটা ব্যাংকের কাজ করেন। তো আপনি হলেন ব্যাংকের, ব্যাংক হলো আপনার অডিটি, আপনি হলেন অডিটর, মাঝখানে থার্ড পার্টি ইজ দ্য সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ইজ দেয়ার রেগুলেটর। বুঝছি এখন স্যার। আপনি অডিট ওয়ার্ক করে আসছেন, আপনি আপনার ইউ হ্যাভ প্রোভাইডেড ইউর অডিট অপিনিয়ন নাইসলি, কিন্তু আপনি অডিট শেষে অ্যাজ এ রেগুলেটর সেন্ট্রাল ব্যাংক মে আস্ক ফর সাম ক্লারিফিকেশন, তখন আপনি কি করবেন? আপনার যদি অডিট ওয়ার্কিং পেপার না থাকে, আপনি কি তাকে স্যাটিসফাই করতে পারবেন ক্লারিফিকেশন দিয়ে? না স্যার। নো। তো এই জন্য বলেছি ইট ইজ ইন সাচ এরিয়াস দিস দ্য অডিটর জাজমেন্ট মে সাবসিকুয়েন্টলি বি কোশ্চেন। আপনি যে জাজমেন্টটা দিচ্ছেন, আপনি যে অডিট অপিনিয়নটা দিচ্ছেন, আমি এটা একটা ব্যাংক দিয়ে এক্সাম্পল দিলাম, ওই ব্যাংক কিন্তু ব্যাংকের আবার রেগুলেটর আছে, সুপার রেগুলেটর, সে কিন্তু আপনার জাজমেন্ট নিয়ে পরে কোশ্চেন রেজ করতে পারে। কি ব্যাপার, এই কোম্পানির তুমি অডিটর ছিলা লাস্ট 10 ইয়ার্স বা লাস্ট 5 ইয়ার্স, এই কোম্পানি থেকে এত টাকা দেশের বাইরে কি হলো, পাচার হয়ে গেছে, হইতে পারে না? এমন জি সিচুয়েশন স্যার। আছে না আমাদের দেশে? Yes, তাহলে sir. অ্যাজ এ অডিটর হোয়াট ওয়াজ ইউর রেসপন্সিবিলিটি? এখন দেখা যাচ্ছে অ্যাজ এ অডিটর ইউ ডিড নট মেনটেন প্রপার অডিট ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপারস। তাহলে আপনার কপালে কি ভালো কিছু আছে না খারাপ কিছু আছে? খারাপ খারাপ স্যার। স্যার। খারাপ কিছু। বুঝছি স্যার। That's why third party- থার্ড পার্টির ব্যাপারে কোশ্চেন ছিল যে আসলে থার্ড পার্টি এখানে কাকে বোঝানো হয়েছে। ধন্যবাদ স্যার। এক্স্যাক্টলি, থার্ড পার্টি হতে পারে, যে কোনো থার্ড পার্টি হতে পারে। আমি আপনাকে ব্যাংক দিয়ে এক্সাম্পল দিলাম। তাহলে আপনাকে কি, আপনি যখন অডিট করবেন, আপনি ইউ আর ইন দ্য রেগুলেটরি এনভায়রনমেন্ট এবং দেয়ার আর সাম রেগুলেটরি রিকোয়ারমেন্টস দ্যাট অলসো ইউ হ্যাভ টু কমপ্লাই ডিউরিং অডিট। ঠিক আছে, আপনি অডিটিং স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, আপনি আমার রিলিভেন্ট লস রেগুলেশন যা আছে সব কমপ্লাই করে মেনটেন করে কাজ করবেন, প্রপার ওয়ার্কিং পেপার তৈরি করবেন, অডিট ডকুমেন্টেশন মেনটেন করবেন, ফাইল থাকবে, আপনার কারেন্ট ফাইল থাকবে, পার্মানেন্ট ফাইল থাকবে। ইন সাপোর্ট টু দা এভরি ইস্যুস ইউ মাস্ট হ্যাভ প্রপার documentation বা ওয়ার্কিং পেপার, দেন সাবসিকুয়েন্টলি যে কোনো কোয়েশ্চেন রেজ হলে ইউ ক্যান নাইসলি রেসপন্ড টু এনি কোয়েরিজ। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, ফর্ম এন্ড কন্টেন্ট অফ ওয়ার্কিং পেপারস। তাহলে হোয়াট শুড বি দা ফর্ম এন্ড কন্টেন্ট অফ ওয়ার্কিং পেপারস বা ডকুমেন্টেশন? ডকুমেন্টেশন কি সবসময় আমার এই বড় বড় ফাইল খাতা হবে, বড় বড় বই হবে, কাগজে হবে? সবসময় পেপারলেস হইতে পারে না কিছু? জি জি স্যার। স্যার। পারবে? এখন you are in a client, they are completely paperless, দেন আপনি কি করবেন? আপনি যদি তাকে বলেন যে ভাই ক্যান ইউ প্লিজ গিভ মি দা এই এত পেজ প্রিন্ট, আপনি বলেন যে তাকে 3000 পেজ প্রিন্ট দেওয়ার জন্য, সে বলবে যে ভাই উই আর কমপ্লিটলি পেপারলেস, আমরা তোমাকে এখানে প্রিন্ট করে কাগজপত্র দিতে পারবো না। তখন কি করবেন? তাহলে কি আমার অডিট এভিডেন্স নেওয়া হবে না? অডিট ওয়ার্কিং পেপার তৈরি করা হবে না? হবে হবে? স্যার। হবে স্যার। কিভাবে হবে? যেই কপিগুলো আছে, সফট কপিগুলো আছে সেগুলো ইউজ করে স্যার। হ্যাঁ, আমরা বিভিন্ন ফর্মে রাখতে পারি। কি ফর্মে রাখবো এখন আমরা বোঝার চেষ্টা করব। ওয়ার্কিং পেপার শুড বি সাফিসিয়েন্টলি কমপ্লিট এন্ড ডিটেইল টু প্রোভাইড এন ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এঙ্গেজমেন্ট। তাহলে আসলে আমি ওয়ার্কিং পেপার কি পরিমাণ রাখবো এটা কিন্তু একদম এক্স্যাক্টলি ডিফাইন না, তাই না? ইট ইজ ইউর Sir. প্রফেশনাল জাজমেন্ট। আপনাকে বলছে ইউ হ্যাভ টু কমপ্লিট সাফিসিয়েন্টলি। তাহলে সাফিসিয়েন্টলি বলতে আসলে কত বোঝায়, কত পার্সেন্ট বোঝায়, দ্যাট ইজ ইউর প্রফেশনাল জাজমেন্ট। নাকি আপনাকে বলছে আপনি টোটাল অডিট করলে টোটাল অডিটের এত পার্সেন্ট আপনাকে এভিডেন্স রাখতে, ওয়ার্কিং পেপার রাখতে হবে, এমন কিছু বলা যাবে? না স্যার। না স্যার। বলা যাবে না। তাহলে দ্যাট শুড বি কি, আমার কি করতে হবে? উই হ্যাভ টু অ্যাপ্লাই আওয়ার প্রফেশনাল জাজমেন্ট। এজ অডিটর আপনাকে বলছে আপনার প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই করার জন্য এবং সাফিসিয়েন্টলি কমপ্লিট করার জন্য ওয়ার্কিং পেপারস। তাহলে হোয়াট ইজ সাফিসিয়েন্সি, দ্যাট ইউ হ্যাভ টু ডিসাইড এজ অডিটর।
আপনি বুঝবেন যে আমি যে অপিনিয়নটা দিচ্ছি হোয়াট ইজ দ্য ডেপথনেস অফ দি অপিনিয়ন, এই অপিনিয়ন ডেপথ কতটুকু, এই অপিনিয়নটা কি আমার কোশ্চেনেবল কিনা, এটার জন্য কি আমার কোয়েরি আসতে পারে কিনা, যদি আসে এখানে আমি এটা রেসপন্ড করব কিভাবে। তাহলে অ্যাকর্ডিংলি ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট শুড বি দ্য কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি অফ ইউর ওয়ার্কিং পেপারস। ঠিক আছে। জি স্যার। হাউএভার আবার বলা হচ্ছে অ্যাসুরেন্স প্রোভাইডার্স ক্যান নট রেকর্ড এভরিথিং দে কনসিডার। এখন আপনি মনে করছেন যা যা অডিট করছেন 100% সব আমি এখানে মেনটেন করে ফেলবো, ওইটাও কিন্তু পারবেন না আপনি, কারণ আপনি তো 100% সব চেক করবেন না ডিউরিং এর অডিট। কারণ আপনি যদি মনে করেন একটা কোম্পানি সারা বছরে 1 কোটি ট্রানজাকশন করছে, 1 কোটি ট্রানজাকশন আপনি চেক করবেন, 1 কোটি ট্রানজাকশনের ভাউচার আপনি রাখবেন সাথে, তাহলে ইজ ইট পসিবল, প্র্যাকটিক্যালি সম্ভব? না স্যার। তাহলে দেয়ারফর আমার কি করতে হবে, জাজমেন্ট মাস্ট বি ইউজড অ্যাজ টু দ্য এক্সটেন্ট অফ ওয়ার্কিং পেপারস। তাহলে সেক্ষেত্রে আপনাকে এগেইন আবার বলা হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর জাজমেন্ট। আপনি জাজমেন্ট অ্যাপ্লাই করবেন যে আপনার ওয়ার্কিং পেপারস এর এক্সটেন্ট কতটুকু হবে, বেসড অন দ্য ফলোইং জেনারেল রুলস ইন অ্যান অডিট কনটেক্সট। তাহলে নিচে কিছু জেনারেল রুলের কথা বলা আছে অডিট কনটেক্সট, এটা চিন্তা করতে হবে আমাকে। আপনি মনে করবেন যে ইউ আর অডিটর, তাহলে এজ এ অডিটর অডিটিং কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, তাহলে কিছু জেনারেল রুল উই হ্যাভ টু ফলো ইন মেনটেনিং দ্য ওয়ার্কিং পেপারস, বা কোন ফর্মে করব। What would be necessary to provide an experienced auditor with no previous connection with the audit, with an understanding of the nature, timing, and extent of audit procedures, and the result of the audit procedures and the audit evidence obtained, and significant matters arising during the audit and conclusion reached thereon. তাহলে আপনি একজন এক্সপেরিয়েন্স অডিটর, বাট ইউ হ্যাভ নো প্রিভিয়াস কানেকশন উইথ দ্য অডিট। আমি তো অডিটর হতে পারি, তাই না? আমার এক্সপেরিয়েন্স থাকতে পারে, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য সেক্টর ফর দ্য লাস্ট 20 years, 30 years, 40, 50 years. So I can say that I am one of the experienced auditor, তাই না? আমি যদি 15 বছর, 20 বছর, 30 বছর কাজ করি, আমি কি বলতে পারি আমি একজন এক্সপেরিয়েন্স অডিটর? রাইট জি স্যার। স্যার। বলতে পারি? স্যার বলতে পারি, বাট যে কোম্পানি, আসসালামু আলাইকুম স্যার। ভাই আদিব কেমন ভাই আছেন? স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার বিষয় হচ্ছে আমি এই যে মার্চ এপ্রিল এই সেশনে আর কি দুইটা সাবজেক্ট নিয়েছি আর কি, স্টুডেন্টস আর হচ্ছে আইটি। হুম। এখন আমি পরবর্তী যে সেশন ওই সেশনে এক্সাম দিতে যাচ্ছি স্যার, আর একটা সাবজেক্টে মোট 3টা সাবজেক্ট একবারে এক্সাম দিতে যাচ্ছি। তো এই সেশনে কোনো ধরনের কোনো কিছু তোমার রেজিস্ট্রেশন করতে হবে কিনা স্যার, কিংবা পরবর্তীতে এক্সাম দিতে গিয়ে আপনার হচ্ছে যেটা ফিটনেস যে সার্টিফিকেট কিংবা অ্যাটেন্ডেন্স যে সার্টিফিকেট গুলো আছে এটার কোনো ইফেক্ট পড়বে কিনা? অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট লাগবে এক্সাম দেওয়ার জন্য। পরে একবার ক্লাস হয়ে গেলে আপনাকে পার্মানেন্ট অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট দিবে, আপনি যতদিন না পরীক্ষা দিবেন ততদিন আপনাকে ওইটা ইউজ করতে পারবেন। আর পরে পরীক্ষা দিলে এখানে কোনো রকম ইস্যু অ্যারাইজ হবে না। হ্যাঁ, আর যদি অনেক সময় ক্লাস শেষ হওয়ার আগেই হয়ে যায়, এক্ষেত্রে মনে হয় অ্যাটেন্ডেন্স সার্টিফিকেটের ক্ষেত্রে কিছু ফ্লেক্সিবিলিটি থাকতে পারে। আমার মনে হয় এটা ওই মামুনের সাথে আপনার যোগাযোগ রাখেন, ওরা অনেক বেশি হেল্পফুল, ওই রেলিভেন্ট হেল্প করবে আর কি, যা কিছু লাগবে। আর হালিম ভাই তো সব ফ্লেক্সিবিলি সবকিছু বলে গেলেন। যাদের স্লট নিয়ে ইস্যু আছে, আপনার কোন স্লট লাগবে, আপনার যদি ফার্স্ট হাফে কোনো একটা এক্সাম বা কোনো কিছু থাকে, এখন আপনি এক্সপেক্ট করছেন যে আপনার এক্সামটা সেকেন্ড স্লটে মানে বিকেল বেলা হলে ভালো হয়, তাহলে আপনাকে অনেক আগেই আইসিবির সাথে যোগাযোগ করে কিন্তু ওই স্লটটা আগে থেকে নির্ধারণ করতে হবে। যদি স্লটটা ডিটারমাইন হয়ে যায়, ওয়ান্স ইট ইজ ডিটারমাইন্ড, দেন আবার চেঞ্জ করা তাদের জন্য ডিফিকাল্ট হবে। তাহলে একটু আগে আগে আপনি যদি মনে করেন যদি আপনার পরীক্ষা, আপনার কোন স্লট দিলে ভালো, ওই স্লটে নিয়ে নিন। ঠিক আছে, আমরা আর কথা না বলে ডাইরেক্ট গিয়ে চলে যাই, টপিকে চলে যাই। দেখেন, হোয়াট উড বি নেসেসারি টু প্রোভাইড এন এক্সপেরিয়েন্স অডিটর, যেটা বলছিলাম যে আপনার অ্যাজ এ অডিটর এক্সপেরিয়েন্স আছে ফর 10, 20, 50, 43 বা আরো বেশি ইয়ার্স এর। এখন আপনি বাট যদি স্টার্ট করেন যে কোন একটা অ্যাসাইনমেন্ট উইথ নো প্রিভিয়াস কানেকশন উইথ দ্য অডিট, তাহলে স্টিল ইউ হ্যাভ টু ডু সাম নিউ জব, যেটা কিনা আপনি নতুন অডিটর হিসেবে হলেও করা লাগতো, এক্সপেরিয়েন্স হওয়ার পরও করা লাগবে। কারণ কি, আপনাকে বিফোর স্টার্টিং দা মানে ফিল্ড ওয়ার্ক, আপনাকে ইউ হ্যাভ টু নো দা নেচার, টাইমিং, এক্সটেন্ড অফ অডিট প্রসিডিউরস। আপনি কি করবেন, আপনার যদি অনেক রকমের ডিফারেন্ট ক্লায়েন্টস থাকে, সব ক্লায়েন্টস এর ক্ষেত্রে কিন্তু আপনার অডিট প্রসিডিউর সেম হবে না।
সব ক্লায়েন্টের বিজনেস নেচার একই না, সব জায়গায় আপনার একই টাইম লাগবে না। আপনি কত টাইম আপনি ইউটিলাইজ করবেন একটা অ্যাসাইনমেন্টে, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? ভলিউম অফ দ্য বিজনেস, তাদের এনভায়রনমেন্ট, তাদের সাইজের উপরে। তাহলে এই জন্য বলা হচ্ছে আপনি একজন এক্সপেরিয়েন্স অডিটর বাট উইথ নো প্রিভিয়াস কানেকশন উইথ দ্য অডিট, with an understanding of the nature, timing, and extent of the audit procedures, the result of audit procedures, and the audit evidence obtained, and significant matters arising during the audit and conclusion reached thereon. তাহলে সব আপনাকে কনসিডার করতে হবে। The form and content of working papers are affected by matters such as, তাহলে আপনি কোন ফর্মে ওয়ার্কিং পেপারসটা মেনটেন করবেন, কোন কন্টেন্টে আপনি রাখবেন, সেটাও কিন্তু ম্যাটার করে কি দিয়ে? নেচার অফ দ্য অডিট প্রসিডিউরস। আপনি কোন অডিট প্রসিডিউরস কিভাবে, আপনি অডিট প্রসিডিউর কিভাবে পারফর্ম করবেন? আপনি কি ম্যানুয়ালি করবেন? আপনি কি কোনো রকম অডিট সফটওয়্যার ইউজ করবেন? তাহলে দ্যাট ইজ ডিপেন্ড অন ইউর অডিট প্রসিডিউরস। আপনার অডিট প্রসিডিউর যদি, আপনার যদি অডিট সফটওয়্যার থাকে, আপনি যদি সবকিছু সিস্টেমেটিক্যালি করেন। আমরা প্রথম চ্যাপ্টারে কি পড়ছিলাম? আইটি কি অ্যাপ্লিকেশন কন্ট্রোল, জেনারেল কন্ট্রোল পড়ছি না? না জেনারেল কন্ট্রোল ইনফরমেশন প্রসেসিং। তো এখানে আমরা পড়ছিলাম না আইটি এনভায়রনমেন্টে আমরা কিভাবে কাজ করব। তাহলে আপনার নেচার অফ অডিট প্রসিডিউরস কিন্তু ম্যাটার করবে যে আপনার ফর্ম এন্ড কন্টেন্ট অফ ওয়ার্কিং পেপারস কি হবে। আপনি কি ম্যানুয়ালি লিখে মেনটেন করবেন, না আপনি এক্সেলে রাখবেন, নাকি আপনার সিস্টেমে রাখবেন? এটা ডিপেন্ড করবে আপনি হোয়াট দ্য অডিট প্রসিডিউরস ইউ আর ফলোইং ইন ইউর অডিট। দ্য আইডেন্টিফাইড রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। আপনি বিফোর স্টার্টিং দ্য অডিট অথবা বিফোর কনক্লুশন ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রিস্ক এট মেনি এরিয়াস। অনেক এরিয়াতে আপনাকে অডিট রিস্ক আইডেন্টিফাই করতে হবে। তাহলে আপনার রিস্কের লেভেলটা, আপনাকে সিভিয়ারিটিটা বা এটার মানে ওই রিস্কটার ঘটার কতটুকু, পসিবিলিটি কতটুকু, সবকিছু চিন্তা করে আইডেন্টিফাইড রিস্কের বেসিসে ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট শুড বি দ্য ফর্ম এন্ড কন্টেন্ট অফ ইউর ওয়ার্কিং পেপারস। তাহলে এখানে রিস্ক একটা ফ্যাক্টর, নেচার অফ অডিট প্রসিডিউরস একটা ফ্যাক্টর, দেন এক্সটেন্ট অফ জাজমেন্ট রিকোয়ার্ড ইন পারফর্মিং দ্য ওয়ার্ক এন্ড ইভ্যালুয়েশন দ্য রেজাল্ট। তাহলে আপনি জাজমেন্ট কতটুকু আপনার অ্যাপ্লাই করতে হবে, দ্যাট ইজ অলসো ম্যাটার্স। আপনি কি ধরনের জাজমেন্ট রিকোয়ার্ড হতে পারে আপনার অডিটর হিসাবে। দ্য সিগনিফিকেন্স অফ দ্য অডিট এভিডেন্স অবটেইন। আপনি যে অডিট এভিডেন্সটা অবটেইন করবেন বা নেবেন, সেটা সিগনিফিকেন্সটা কি। দেন দ্য নেচার এন্ড এক্সটেন্ট অফ প্রবলেমস or exceptions from expected test result identified, the need to document and conclusion or a basis for a conclusion not rapidly determinable from the documentation of the work performed and audit evidence obtained, and finally the audit methodology and tools used. আমরা যদি একবার ফাইনালি যাই, most important point is that what the audit methodology you are using in your audit and what tools you use. তাহলে আপনার মেথোডোলজি এবং আপনার টুলস ইউজের উপর নির্ভর করবে আপনার ফর্ম এন্ড কন্টেন্ট অফ ওয়ার্কিং পেপারস কি হবে। আপনি কি ডিজিটাল ফর্মে রাখবেন, নাকি ম্যানুয়াল রাখবেন, নাকি এক্সেলে রাখবেন, নাকি হাতে লিখে করবেন? এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড করবে আপনার মেথোডোলজির উপর, আপনার যে অডিট প্রসিডিউর পারফর্ম করবেন সেটার উপর। আপনি যে অডিট রিস্কটা এখানে দেখতেছেন ক্লায়েন্টে, ওই রিস্কটার উপরে, আপনার জাজমেন্টের উপরে, আপনার অডিট এভিডেন্স যেটা আপনি মেনটেন করবেন সেটা সিগনিফিকেন্সটা কেমন, ইনসিগনিফিকেন্ট কিনা, সেটার উপরে। তাহলে দেয়ার আর মেনি ফ্যাক্টরস টু কনসিডার। ঠিক আছে? আচ্ছা, হোয়াট অডিট ফাইল শুড কন্টেইন। আমার যে অডিট ওয়ার্কিং ফাইল থাকবে বা অডিট ফাইলে আমার কি কি থাকা উচিত জানা দরকার না নাকি? তাহলে আমি যদি আগে জেনে যাই যে হোয়াট আর দ্য ডকুমেন্টস উই হ্যাভ টু keep retain in our audit working file. Audit file will normally contain the following working papers. কি থাকে? সাধারণত আমাদের যে অডিট ফাইল থাকে, অডিট করে আসার পরে অডিট ফাইলে থাকে ইনফরমেশন obtained in understanding the entity and its environment including its internal control, such as the following কি information concerning legal document, agreement and minors, extracts from or copies of the important legal documents, agreement and minors, information concerning the industry, economic and legislative environment within which the entity operates, extract from the entity's internal control manual. তাহলে অডিট ওয়ার্কিং ফাইলে আমি যদি ইফ আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য এন্টিটি, আমায় কি করতে হবে? যেটা বললাম, বিফোর স্টার্টিং দ্য অডিট, বিফোর পারফর্মিং দ্য ফিল্ড অডিট ওয়ার্কস, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইউর এন্টিটি, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইউর অডিটি। আমি যদি আমার অডিটিকে না বুঝি, তার বিজনেস নেচার না বুঝি, আমি যদি তার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম না বুঝি, তার ইন্টারনাল এনভায়রনমেন্ট না বুঝি, তাহলে আমি অডিট করতে পারবো না স্যার। তাহলে
আমি যদি ইফ আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য এন্টিটি হোয়াট আই হ্যাভ টু ডু, আমার কি কি দেখতে হবে? ইনফরমেশন কনসার্নিং লিগ্যাল ডকুমেন্টস এগ্রিমেন্ট এন্ড মাইনরস। মাইনরস কি? একটা কোম্পানিতে বোর্ড মিটিং হয়, অ্যাট লিস্ট এভরি কোয়ার্টারে একটা বোর্ড মিটিং তাদেরকে করতেই হবে। সে যদি চাইলে অনেক বেশিও করতে পারে, তাহলে বোর্ড মিটিং এ যেসব ডিসিশন হয় ওগুলো নিশ্চয়ই একটা রেজুলেশন থাকে বা মাইনরস থাকে, ওই মাইনরসটা আমাকে রিভিউ করতে হবে, ওটা চেক করে কিন্তু আমি ওদের সম্পর্কে অনেক অনেক রকম সমস্ত বিজনেস ডিসিশন, যত রকম পলিসি রিলেটেড ডিসিশনস সবকিছু কি আমার মাইনরসে থাকবে, বোর্ড মিটিং রেজুলেশনসে থাকবে। তাহলে আমি যদি একটা কোম্পানির রেগুলার বোর্ড মিটিং এর মাইনরস গুলা, ডিসিশনস গুলা, রেজুলেশন গুলা রিভিউ করি, তাহলে কিন্তু আমি ইনফরমেশন পাবো। দেন বিভিন্ন রকম এগ্রিমেন্ট থাকে, লিগেল ডকুমেন্টস থাকে। একটা কোম্পানি যখন ইনকর্পোরেট হয় তাদের কিছু লিগেল ডকুমেন্টস আছে, কি আছে? মেমোরান্ডাম আর্টিকেল আছে, অ্যাসোসিয়েশন আছে, ফর্ম 10, 12, অনেক কিছু থাকে। ওই লিগেল ডকুমেন্টস গুলা চেক করে কিন্তু ওই কোম্পানির লিগেল স্ট্যাটাস জানতে পারবো। এটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা কি পাবলিক লিমিটেড কোম্পানি, এটা কি লিস্টেড কোম্পানি। তাহলে টাইপস অফ কোম্পানির উপরে বেসিস করে এদের কিন্তু অনেক কিছু লিগেল রিকোয়ারমেন্ট থাকে। আপনি যদি ইফ ইউ আর নট লিস্টেড উইথ দ্য স্টক এক্সচেঞ্জ, আপনার কিন্তু অনেক রিকোয়ারমেন্ট বিসেক এর, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রুলস অনুযায়ী লাগবে না। যদি আপনি লিস্টেড হন তাহলে আপনাকে মানে ইন অ্যাডিশন টু দ্য একজন একটা কোম্পানি হিসেবে আপনি যা যা করবেন, যা যা স্ট্যাটাস থাকবে, ইন অ্যাডিশন টু দ্য দ্যাট ইউ হ্যাভ টু কমপ্লাই উইথ দ্য রুলস এন্ড রেগুলেশনস অফ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। ইফ ইউ আর এ ব্যাংকিং কোম্পানি, ইন অ্যাডিশন টু দ্য এট ফার্স্ট ইউ আর এ কোম্পানি। আপনি ধরে নেন যে আপনি একটা ব্যাংক, বাট ব্যাংক তো আপনি একটা কোম্পানি সবার আগে, তারপর হচ্ছেন ব্যাংকিং কোম্পানি। অ্যাজ এ কোম্পানি, কোম্পানি আইনের সমস্ত রিকোয়ারমেন্ট ইউ হ্যাভ টু কমপ্লাই। ইন অ্যাডিশন টু দ্যাট ইউ হ্যাভ টু কমপ্লাই অল দ্য রুলস এন্ড রেগুলেশনস অফ সেন্ট্রাল ব্যাংক অর বাংলাদেশ ব্যাংক, বিকজ বাংলাদেশ ব্যাংক ইজ দ্য রেগুলেটর অফ ব্যাংক। তাহলে আপনাকে কিন্তু জানতে হবে কোন কোন লিগেল ডকুমেন্টস আপনার জন্য ইম্পর্টেন্ট এবং আপনি এটার এক্সট্রাক্ট বা কি কি রিভিউ করবেন। আচ্ছা, দেন এভিডেন্স অফ দ্য প্ল্যানিং প্রসেস ইনক্লুডিং অডিট প্ল্যান এন্ড এনি চেঞ্জ দেয়ার টু। Whatever the process we follow during audit, we have to decide before starting the audit. তাহলে এটার জন্য I must maintain কি? অডিট এভিডেন্স। আমার প্ল্যানিং প্রসেসটা ইনক্লুডিং অডিট প্ল্যান, এবং এটা আমি যদি কোনো রকম চেঞ্জ করি ইন মাই অডিট প্ল্যান, দ্যাট শুড বি ডকুমেন্টেড, এবং অডিট এভিডেন্স হিসেবে আই হ্যাভ টু মেনটেন ইন আওয়ার ওয়ার্কিং পেপারস। তাহলে সেটা আমার অডিট ওয়ার্কিং ফাইলে থাকতে পারে। দেন এভিডেন্স অফ দ্য অডিটর্স কনসিডারেশন অফ দ্য ওয়ার্ক অফ দ্য ইন্টারনাল অডিট এন্ড কনক্লুশন রিস্ক অ্যানালাইসিস অফ ট্রানজাকশন এন্ড ব্যালেন্সেস। আমি কিন্তু অডিট করার সময় অনেক রকম অ্যানালাইসিস করব, অনেক রকম ট্রানজাকশন চেক করব, অনেক ব্যালেন্স দেখবো, ব্যালেন্স কনফার্মেশন আনবো। So all this should be in audit working file. Then analysis of significant ratios and trend. আমি যদি analytical analysis করতে চাই বা analytical review করতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমার কিছু রেশিও অ্যানালাইসিস করে দেখতে হবে এই কোম্পানির স্ট্যাটাস কি। আমি যদি তার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স জানতে চাই, কিছু রেশিওস দিয়ে আমি তার পারফরমেন্স জানতে পারি। আমি যদি তার লিকুইডিটি স্ট্যাটাস জানতে চাই, আমি তার কারেন্ট রেশিও, কুইক রেশিও, এই ধরনের কিছু রেশিওস দিয়ে তার লিকুইডিটি স্ট্যাটাস জানতে পারবো। আমি যদি তার এফিসিয়েন্সি জানতে চাই, মানে হাউ এফিসিয়েন্টলি দা কোম্পানি ইজ রানিং, কোম্পানিটা কত এফিসিয়েন্টলি চলছে, তাহলে আমি কি ইনভেন্টরি টার্নওভার, ইনভেন্টরি ডেজ, তারপর রিসিভেবল পেয়েবল কালেকশন পিরিয়ড, পেয়েবল পেমেন্ট পিরিয়ড, দিজ আর দা এফিসিয়েন্সি রেশিওস। তাহলে এগুলো দিয়ে কিন্তু আই ক্যান জাজ দা এফিসিয়েন্সি অফ দা কি কোম্পানির এফিসিয়েন্সি লেভেলটা জাজ করতে পারি। এমপ্লয়ি টার্নওভার, তো সাম রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আমি একটা কোম্পানিকে যা যা অ্যানালাইসিস করব সেটা কিন্তু আমি আমার অডিট ওয়ার্কিং ফাইল রাখতে পারি। The identified and assess risk of material misstatement. আমি যে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টটা আইডেন্টিফাই করব, হ্যাঁ, এবং অ্যাসেস করব, সেটা কিন্তু আই হ্যাভ টু রিটেন ইন মাই অডিট ওয়ার্কিং ফাইল। A record of the nature, timing, extent and result of audit procedures, evidence that the work performed by the assistants was supervised and reviewed, an indication as to who performed the audit procedures and when they were performed, details of audit procedure applied regarding component whose financial statements are audited by another auditor, copies of communication with the other auditors, experts and other third parties. অনেক সময় অডিটর চাইলে কিন্তু অন্য কোনো থার্ড পার্টি অপিনিয়ন নিতে পারে। আমি যদি কোনো একটা অডিট করি, ইফ আই ডোন্ট হ্যাভ দা কি রিকোয়ার্ড লেভেল অফ এক্সপার্টাইজ, আমার যদি রিকোয়ার্ড লেভেল অফ এক্সপার্টাইজ না থাকে অডিটটা কন্ডাক্ট করার জন্য, আমি কিন্তু চাইলে হায়ার করতে পারবো থার্ড আরেকজন অডিটর বা এক্সপার্টকে আমি ইউজ করতে পারবো। আমি একটা অডিটের মধ্যে আইটি সিস্টেমটা রিভিউ করব, হ্যাঁ, আইটি সিস্টেম রিভিউ করতে যদি আমার সাফিসিয়েন্ট এক্সপার্ট না থাকে, আমি কিন্তু চাইলে আইটি এক্সপার্ট, আইটি অডিটর আমার টিমে ইনক্লুড করতে পারি ফ্রম আউটসাইড। ওইটা এখানে মেনশন করা হচ্ছে কপিস অফ কমিউনিকেশন উইথ আদার অডিটর, এক্সপার্টস এন্ড আদার থার্ড পার্টিস। আমি যদি আমার অডিটের সাথে যদি অন্য কারোর সাথে কমিউনিকেট করা লাগে, আমার এক্সপার্টাইজ নিতে হয়, দ্যাট শুড বি ইন মাই অডিট ওয়ার্কিং ফাইল।
ঠিক আছে, বা অডিট ফাইলে সেটা আমার মেনটেন করতে হবে বা রাখতে হবে। আচ্ছা, কপি দেন হচ্ছে copies of letters or notes concerning audit matters communicated to or discussed with management, including the terms of engagement and material weakness in internal control, letter of representation received from the entity। আমরা চ্যাপ্টার 12 তে গিয়ে লেটার অফ রিপ্রেজেন্টেশন নিয়ে ডিটেইল ডিসকাস করব, তাহলে এটা নিয়ে আমি এখন আর কথা বললাম না, কারণ একটা ডিটেইল চ্যাপ্টার আছে লেটার অফ রিপ্রেজেন্টেশন কি। আচ্ছা, conclusion reached by the auditor concerning significant aspect of the audit, including how exceptions and unusual matters, if any, disclosed by the auditors procedures are resolved or treated। আপনি যখন অডিট করবেন, you can come across with some unusual matters বা exceptional কোনো কিছু, সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করছেন, হ্যাঁ, বা সেটা আপনি কিভাবে কি করছেন, that you have to maintain in your working paper। copies of financial statement and auditors report। তাহলে আমি যখন কোন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করি, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমার ওয়ার্কিং ফাইলে থাকা উচিত না? তাহলে আমি কিসের উপর অপিনিয়ন দিলাম? জি স্যার, থাকা থাকতে উচিত। হবে, থাকতে হবে। The audit report that I have issued after completion of audit, should it be part of our audit work file? থাকা উচিত, ইয়েস স্যার। অডিট ফাইলে থাকা উচিত, অবশ্যই থাকতে হবে। তাহলে আমি অডিট শেষ করে the outcome of the audit is কি, auditor's report, ওটা আমাকে অডিট ওয়ার্ক ফাইলে বা অডিট ফাইলে রাখতে হবে। In exceptional circumstances, the reason for departing from a basic principle or essential procedures of a, এটাকে বিএস, এটাকে আইএস এ পড়বেন, and how alternative procedure perform achieve the audit objective। আচ্ছা, ওয়ার্কিং পেপারসে যেটা থাকতে হবে, অ্যাটেন্ডেন্স কি কমে যাচ্ছে শেষ দিকে হওয়াতে, নাকি ফ্রাইডে স্যাটারডে ক্লাস দেয়াতে? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ঘটনা কি, রিজন কি বলেন তো হঠাৎ করে আজকে কমে গেল রিজন কেন? হতে পারে আর কি, অনেকে তো অনেকগুলো এনরোল করছে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু দেখতেছে যে কুলাইতে পারতেছে না, সেই জন্য হয়তো দুইটা বা এরকম দিবে। এট এ টাইম তো অনেক ক্লাস হয় না, 70 গত 75 জনের ক্লাসে বেশি স্যার থাকে। 120 প্লাস ছিল, আজকে কেমন জানি খুবই কম। হ্যাঁ, আমি তো দেওয়ার পরে স্টুডেন্ট কমে যায়। সার্টিফিকেট কি অলরেডি পেয়ে গেছে সবাই? জি স্যার। Yes, sir. ও, আইসিবি কে বলতে হবে তাহলে সার্টিফিকেট না দিতে ক্লাস শেষ হওয়ার আগে, নাকি? এই যে 68 70 জন আছেন না, আপনারা পাস করবেন। ক্লাস বাকি না তো করলে ধৈর্য নাই। আপনারা পাস করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। বুঝছেন? এই যে স্টার্টে মানে শুরুতে যাদের বিসমিল্লাহতে গলত, একটা ক্লাস করার ধৈর্য নাই, এরা পাস করবে কিভাবে? হুম, আমি তো লাস্ট সবগুলো ক্লাসে 120 জনের উপরে পাইছি, সারপ্রাইজিংলি আজকে দেখি হাফ হয়ে গেছে। তাহলে হাফ রিজনটা হচ্ছে তাহলে ওইটাই, সার্টিফিকেট আইসিবি দিয়ে দিয়েছে, তাহলে তো এটা তখন বলার দরকার ছিল, তাহলে আলিম ভাই জিজ্ঞেস করতাম সার্টিফিকেট দেন কোন ক্লাস শেষ হওয়ার আগে। না হলে তো রেজিস্ট্রেশন করতে পারবো না স্যার, করতে পারবো না, ফর্ম ফিল আপ। আর ওটা টেম্পোরারি দিত, টেম্পোরারি দিয়ে পরীক্ষার পর এটা এই পরীক্ষার জন্য অ্যালাউ করতো, পরে এটা আবার ক্যান্সেল করে দিত। আর তো মনে হয় ওইটা করবে আপনার, কিন্তু এটা কিন্তু টেম্পোরারি দিচ্ছে, ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু আপনার কমপ্লিটেড সার্টিফিকেট দিবে, এটা হয়তো এই এক্সামের জন্য, এটাও একটু মাথায় রাখবেন। পরের সিজনে পরীক্ষা দিতে গেলে ওই পরে যেটা দিবে সেটা লাগবে। জি, আপনি ক্লাস শেষ হলে আপনার আলটিমেট পার্সেন্টেজটা কি এখন আসছে? কিন্তু আপনাকে না দিচ্ছে স্যার, টেম্পোরারি এক্সাম দেওয়ার জন্য। শুধু এক্সামের জন্য। হ্যাঁ, এটার বেসিসে যদি ফাঁকিবাজি স্টার্ট করে দেন, কাজ সারছে, আর পরীক্ষা দেওয়া লাগবে না। কোনো পার্সেন্টেজ নাই। পরের বার কিন্তু পুরো ক্লাস আবার করতে হবে। সিরিয়াসলি, এটা কথা বলে নিন, এটা ফান না কিন্তু। স্যার অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট দিতে হয় স্যার? অ্যাটেন্ডেন্স 75%, 75% লাগবে। আচ্ছা, অডিট ওয়ার্কিং পেপার শুড কন্টেন্ট কি কি থাকবে, আমরা যদি একদম স্পেসিফিক্যালি বলি, দেখেন দ্য নেম অফ দ্য ক্লায়েন্ট, দ্য ব্যালেন্স শিট ডেট, দ্য ফাইল রেফারেন্স অফ দ্য ওয়ার্কিং পেপার, দ্য নেম অফ দ্য প্রিপেয়ারার, হ্যাঁ, দ্য ডেট অফ দ্য প্রিপারেশন, সাবজেক্ট থাকবে, রিভিউ থাকবে, তারপর অবজেক্টিভ অফ দ্য ওয়ার্ক ডান, আপনি আসলে অডিট ওয়ার্কটা কেন করছেন, হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ, দ্যাট শুড বি মেনশনড অন দ্য ওয়ার্কিং পেপারস, যাতে ওয়ার্কিং পেপারসটা যে কেউ দেখে বুঝতে পারে যে এই ওয়ার্কিং পেপারটা তৈরি করার অবজেক্টিভটা কি।
দেন সোর্স অফ দ্য ইনফরমেশন, আপনি ওয়ার্কিং পেপারে যেসব ওয়ার্কিংস দিয়েছেন, যা হোয়াট এভার দ্য ক্যালকুলেশন বা অ্যানালাইসিস ইউ হ্যাভ ডান অন দ্য ওয়ার্কিং পেপারস, হোয়াট আর দ্য সোর্স অফ দিস। আপনি আসলে যা ইনফরমেশন এখানে নিয়ে আসছে এটা কোন সোর্স থেকে আসছে। হাউ এনি স্যাম্পল ওয়াজ সিলেক্টেড, আপনি স্যাম্পল গুলো কিভাবে সিলেক্ট করছেন। আপনি তো ডিউরিং অডিট আপনি ইউ হ্যাভ নট ডান 100% ওয়ার্কস, তাই না? তো আপনি কিন্তু স্যাম্পলিং করে অনেক কিছু করেছেন। তাহলে হোয়াট ওয়াজ দ্য বেসিস, স্যাম্পলিং এর বেসিসটা কি ছিল, আপনি কিভাবে স্যাম্পলিংটা ঠিক করলেন, ডিটারমাইন করলেন। দ্য ওয়ার্ক ডান এন্ড কি টু এনি অডিট টিক্স অর সিম্বলস, আমরা কিন্তু অডিটে অনেকগুলো টিক সিম্বল ইউজ করি। অ্যাপ্রোপ্রিয়েট ক্রস রেফারেন্সিং, আপনার কিন্তু প্রপার রেফারেন্সিং লাগবে। রেজাল্ট অফ দ্য অ্যানালাইসিস অফ এররস, আদার সিগনিফিকেন্ট অবজারভেশনস, দ্য কনক্লুশন ড্রন, দ্য কি পয়েন্টস হাইলাইটেড। স্যার অডিট টিক্স এন্ড সিম্বলস বলতে? এটা একটু পরে দেখাচ্ছি, একটু ওয়ার্কিং পেপারের চেহারা দেখতে বোঝাবেন। এই যে দেখছেন, এখানে অবশ্য সিম্বল নাই, আছে কিনা দেখি একটু। এই যে সিম্বল আছে, দেখছেন? এই টিক দেখছেন, টিক। জি স্যার। এই যে 300 এর আগে, 747 এর আগে এখানে কতগুলো দেখছেন সিম্বল। মানে এটা দিয়ে বোঝাচ্ছে ইউ হ্যাভ এগ্রিড, নট এগ্রিড। আপনি আপনি যে এই এডিশন এখানে এটা আপনি চেক করছেন, লেজারের সাথে এগ্রি করছে, আপনি এটা বাউচিংটা করছেন এই সাইন দিয়ে। এক একটা সাইন এক একটা মিনিং বোঝাচ্ছে, ঠিক আছে? বুঝছি স্যার। সিম্বল চেনা গেছে? সিম্বল নিয়ে কোনো কোশ্চেন আছে? নো স্যার। তাহলে পেপারটা আমরা একটু এক্সপ্লেন করি। দেখেন, এটা হচ্ছে একটা ওয়ার্কিং পেপারের চেহারা। একজন অডিটর হিসেবে যখন কাজ করবেন, যে ওয়ার্কিং পেপার মেনটেন করবেন, এটা চেহারা দেখছেন? এটা হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের নাম হচ্ছে এক্সাম্পল লিমিটেড, বুঝছেন? আর আপনি কাজ করছেন, ইউ হ্যাভ ওয়ার্ক অন পেয়েবল নিয়ে কাজ করছেন। ইয়ার এন্ডিং কবে? 31 ডিসেম্বর 2003। এটা প্রিপেয়ার করছে কে? বিপ্লব সাহা। এটা রিভিউ করছে কে? মোস্তাফিজুর রহমান। এরকম হইতে পারে। এখন ধরে নিলাম পিসি মানে এডি নিয়ে আর কি, এটা নাম বললাম। এটার অবজেক্টিভ কি? টু এনশিওর পেয়েবল লেজার্স ব্যালেন্স ফেয়ারলি স্টেটেড। এটা অবজেক্টিভটা হচ্ছে পেয়েবল লেজার যেটা এক্স্যাক্টলি আছে, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ফেয়ারলি আসছে কিনা। মানে পেয়েবল আমরা এরাইজ করতে গেছে সেলস থেকে না? জি স্যার। ইয়েস স্যার। পারচেজ থেকে স্যার। পারচেজ থেকে হবে। স্যার পারচেজ থেকে। 2-3 জন ইয়েস স্যার বলে দিল সেলস থেকে। এমনি ইয়েস স্যার বললে হবে? একটু বুঝে বুঝে বলতে হবে তো। পরীক্ষায় যদি এইভাবে ইয়েস স্যার করে টিক দিয়ে দেন তাহলে কাজ সারছে। পেয়েবল কিসের থেকে আসে? পারচেজ থেকে হবে স্যার। পারচেজ থেকে স্যার। পারচেজ থেকে? হ্যাঁ, তাড়াহুড়া করবেন তাহলে কিন্তু বিপদ হবে, চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের পেয়েবল লেজারটা যে আমার যদি পারচেজ অ্যাকুরেসি কিন্তু লিংক থাকে আমার পেয়েবলের সাথে। যদি আমি বাকিতে পারচেজ করি অন ক্রেডিট, তাহলে আমার কি ক্রিয়েট হবে? পেয়েবল লেজার ক্রিয়েট হবে। আর পেয়েবলটা আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোথায় থাকে? ইনকাম স্টেটমেন্টে না? ব্যালেন্স শিটে থাকে। ব্যালেন্স শিটে কোথায়? অ্যাসেট পাশে নাকি লায়াবিলিটি পাশে? লায়াবিলিটি পাশে স্যার। লায়াবিলিটি। কি লায়াবিলিটি? এটা নন কারেন্ট নাকি কারেন্ট? কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি, এবার তো সবাই পেরে গেছেন। আচ্ছা, তো কারেন্ট লায়াবিলিটি আপনি যখন আপনাকে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ম্যানেজমেন্ট দিবে অডিট করার জন্য, আপনি তো সমস্ত ইনকাম, এক্সপেন্ডিচার, অ্যাসেট, লায়াবিলিটি সব চেক করবেন না? বা আপনার অডিট প্রসিডিউর অনুযায়ী যা যা করার কথা। এখন আপনি এজ এ জুনিয়র অডিট টিম মেম্বার একটা অডিট টিমে জয়েন করছেন। আপনার সিনিয়র আপনাকে, আপনার দাদা বলল যে তুমি এই পেয়েবলটা তুমি চেক করবা ফুললি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ম্যানেজার সাহেব বলে গেছে। তখন আপনি কি করবেন? বলবে যে তুমি এই পেয়েবলের উপর যা যা কাজ করছো রেলিভেন্ট ওয়ার্কিং পেপার রাখবা, ক্যালকুলেশন রাখবা, দ্যাট আই উইল রিভিউ। পরে আমি রিভিউ করব। এই যে রিভিউড বাই, তাহলে প্রিপেয়ার্ড বাই হচ্ছে ইউ আর দ্য প্রিপেয়ারার, ইউ হ্যাভ প্রিপেয়ার্ড দিস ওয়ার্কিং পেপারস অন পেয়েবলস। আপনি কি দেখবেন? এই কোম্পানিতে
যা যা পারচেস হলো পারচেসের এগেনস্টে মানে বাকিতে যত পারচেস হলো তার এগেনস্টে যে পেয়েবলটা এক্স্যাক্টলি ইনকাম ব্যালেন্স শিটে আসার কথা কারেন্ট লায়াবিলিটি হিসেবে ওই ফিগারটা আসছে কিনা। তার মানে কি আমার এই পেয়েবল চেক করার অবজেক্টিভ হচ্ছে টু এনশিওর পেয়েবল লেজার্স ব্যালেন্সেস ফেয়ারলি স্টেটেড, অর্থাৎ পেয়েবল লেজার ব্যালেন্স যেটা এটা ফেয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে স্টেট করা আছে কিনা, ফেয়ারলি রিকগনাইজ করা আছে কিনা, তাই না? বুঝা গেছে? জি স্যার। তাহলে আমরা উই হ্যাভ বিন এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস ওয়ার্কিং পেপার, মানে পেয়েবল এর উপর যে ওয়ার্কিং পেপার করছে এটার অবজেক্টিভটা আমরা বুঝলাম। দেন ওয়ার্ক ডান, এখন আপনি হোয়াট ইউ হ্যাভ ডান অন দিস পার্ট, মানে আপনি এই পেয়েবলটা অ্যাকুরেসি কনফার্ম করার জন্য এটা ফেয়ারলি স্টেটেড কিনা সেটা এনশিওর করার জন্য হোয়াট দ্য ওয়ার্কস ইউ হ্যাভ ডান। বলা হচ্ছে আপনি টিম মেম্বার, আপনি লিখছেন I have selected a sample of trade payables as at 31 December এত and reconcile the supplier's statement to the year and payable ledger balance. Boused any reconciling items to source documentation. তাহলে আপনি কি করছেন, আমি যখন আমার কোম্পানির জন্য সোর্সিং করব, কোনো কিছু পারচেস করব, নেক্সট আমার সাপ্লায়ার বা ভেন্ডর থাকবে, যে সাপ্লায়ার যে আমার কাছে ম্যাটেরিয়াল সেল করে বা যে কোনো কিছু সেল করে তার কাছ থেকে তো আমি পারচেস করি, তো তাকে আমি আমার সাপ্লায়ার বলতে পারি না, বা ক্রেডিটর বলতে পারি না, বা অ্যাকাউন্টস পেয়েবল যাদেরকে বলি, আমরা যে অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হয় কিসের থেকে অ্যারাইজ হয়, পারচেস থেকে। তাহলে আমি তার কাছ থেকে কিছু একটা পারচেস করেছি, তাই তো? জি স্যার। তাহলে হি ইজ মাই, তাহলে আমার এখানে যে ভাষা লেখা আছে হি ইজ দ্য সাপ্লায়ার অফ দ্য কোম্পানি। তাহলে আমাকে একটা কোম্পানির অনেক সাপ্লায়ার থাকতে পারে, আমি অনেকের কাছ থেকে পারচেস করতে পারি। তাহলে এট ফার্স্ট আমায় কি করতে হবে, আই হ্যাভ টু অবটেইন এ সাপ্লায়ার স্টেটমেন্ট সিলেক্ট করে দেখা যাচ্ছে কোম্পানিতে থাউজেন্ডস অফ সাপ্লায়ার্স আছে, হাজার হাজার সাপ্লায়ার্স আছে যারা কিনা ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়েছে বা অনেক কিছু সাপ্লাই দিয়েছে। আমি তো সব সাপ্লায়ার দেখবো না, আই হ্যাভ টু সিলেক্ট সাম সাপ্লায়ার্স। এই জন্য বলা হচ্ছে সিলেক্টেড এ স্যাম্পল অফ ট্রেড পেয়েবলস, ওইখান থেকে আমি কিছু সিলেকশন করলাম এবং আমার সাপ্লায়ার স্টেটমেন্ট থেকে কিছু যে 10 জন বা 20 জন সাপ্লায়ারকে আমি সিলেক্ট করলাম, আমি স্টেটমেন্ট থেকে এটার সাথে আমি একটু রিকনসাইল করে দেখবো, এবং আমি ওগুলোর সাথে যে আমার যে ট্রানজেকশন যতগুলো পারচেস হলো পারচেস গুলো আমি বাউসিং চেক করব। আমি ও দেখবো যে ম্যানেজমেন্ট ঠিকমতো এটা জার্নাল এন্ট্রি দিয়ে বাউচার করে লেজারে এন্ট্রি দিল কিনা, এবার প্রপারলি লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে গেল কিনা, ট্রায়াল ব্যালেন্স থেকে সেটা ব্যালেন্স শিটে গিয়ে ইম্প্যাক্টটা পড়লো কিনা, এন্টায়ার সাইকেলটা চেক করব। এটার সাথে রিলেভেন্ট সোর্স ডকুমেন্টস, আমার যে পেয়েবলটা তৈরি হলো পেয়েবলটা তো পারচেস থেকে তৈরি হলো, তাই না? জি স্যার। তো পারচেসের আমরা একটা স্ট্যান্ডার্ড পারচেস সিস্টেম পড়ে আসছি না ইন্টারনাল কন্ট্রোলে? ইয়েস স্যার। তো অ্যাকর্ডিংলি আমাকে দেখতে হবে যে কোম্পানির পারচেসটা ওই যে সমস্ত স্টেপ বা কন্ট্রোল প্রসিডিউর গুলা বা কন্ট্রোল পয়েন্ট গুলা কমপ্লাই করে এনশিওর করে পারচেসটা করছে কিনা এটা দেখার জন্য যা যা ডকুমেন্টস দরকার আমি সব চেক করছি। তাহলে হোয়াট আই হ্যাভ ডান এখানে বলা আছে ওয়ার্ক ডান, দেন রেজাল্ট। তাহলে আমি যে কাজ করলাম অডিটর হিসাবে, আমি যে একজন অডিট টিম মেম্বার, এটার উপর যে ওয়ার্কিং করলাম, নিশ্চয় আমার একটা রেজাল্ট আসছে না? মানে হয়তোবা কি পেয়েবলটা যা আসার কথা তার কম আসছে বা বেশি আসছে, বা কিছু একটা আন্ডারস্টেট বা ওভার স্টেটমেন্ট, বা ম্যানেজমেন্ট কিছু জার্নাল এন্ট্রি দিয়েছে যেখানে কিনা আমি মিস্টেক আইডেন্টিফাই করছি, এমন হতে পারে না? স্যার হতে পারে। সে কি করলো, আমি প্রথম যখন জিজ্ঞেস করলাম সেলস থেকে হয় নাকি পেয়েবল, 2-3 জন ইয়েস বলে দিচ্ছেন না? তো এরকম ইয়েস বলা 2-4 জন লোক ওই কোম্পানিতে চাকরি করে, বুঝছেন? তো সে ইয়েস করে পেয়েবলের সাথে সেলস দিয়ে দিচ্ছে, তাহলে জার্নাল কি কারেক্ট হবে? না স্যার। তাহলে আবার যে কজন কারেক্টলি বলছে ওই কজন হলো আবার ঠিকঠাক অডিটর, তারা গিয়ে আবার কিন্তু ওই যে যেখানে সেলস এর জায়গায় পারচেজ বলা আছে পারচেজ আর সেলস বলা আছে আইডেন্টিফাই করে ফেলছে, আইডেন্টিফাই করে বলছে যে ভাই তুমি যে পেয়েবল দেখাচ্ছ ইউর পেয়েবল ইজ নট কারেক্ট। তো এখন তুমি যদি কারেক্ট করতে চাও ইউ হ্যাভ টু মেক এ অ্যাডজাস্টমেন্ট। কি করতে হবে, আমরা পারচেজ ডেবিট করি, ট্রেড পেয়েবল ক্রেডিট করি বা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করি, তাই না? যদি ক্রেডিটে পারচেজ করি। ইয়েস স্যার। এখন আমি কিছু আইডেন্টিফাই করলাম যে কিছু পারচেজ আমার আমি বলে বেশি দেখাই ফেলছি, তাহলে আমাকে কম দেখাইতে হলে পারচেজটা আমি আগে ডেবিট করছি না? জি স্যার। তাহলে এখন পারচেজকে কি করতে হবে কমানোর জন্য? ক্রেডিটে নিয়ে যেতে হবে স্যার। ক্রেডিট করতে হবে। আর আমি ক্রেডিট করছিলাম কাকে, পেয়েবলকে করছিলাম না? জি স্যার। এখন যদি আমি পেয়েবলটা আবার কমাতে চাই কি করতে হবে? ডেবিট করে দিতে হবে। ডেবিট করে দিতে হবে। তাহলে আপনি অডিটর হিসেবে আইডেন্টিফাই করে দেখলেন যে এই যে 4,975 পাউন্ড ম্যানেজমেন্ট ভুল করছিল, ওটার জন্য কারেক্টিভ অ্যাকশন হচ্ছে আপনার এটা। ওয়ান আদার এরর ওয়াজ ফাউন্ড, এর বাইরেও আপনি আরেকটা এরর পাইছেন যেটা কিনা কোনো ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট নাই, হুইচ ওয়াজ ইম্যাটেরিয়াল।
মানে আপনার ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশন আপনি আরেকটা ভুল আইডেন্টিফাই করছেন, দ্যাট ইজ নট ম্যাটেরিয়াল, ওটার জন্য তেমন কোনো অ্যাকশন নিতে হবে না। ঠিক আছে, হুইচ ওয়াজ দ্য ফল্ট অফ দ্য সাপ্লায়ার, মানে আপনি কন্ট্রোল পয়েন্টে কোনো একটা উইকনেস পাইছেন যেটা কিনা জার্নাল বা ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট নাই ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো ইন ভিউ অফ দ্য অ্যাবভ, in view of the error found, however, we should recommend that the client management check supplier statement reconciliation at least on the large accounts management letter point. তাহলে আপনি যেটা পাইলেন ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট যেটা পাইছেন ওটার জন্য আপনি একটা কারেক্টিভ অ্যাকশন নেওয়ার জন্য অ্যাডভাইস দিয়ে দিয়েছেন অলরেডি, কিন্তু যেটা নন ফাইন্যান্সিয়াল ইস্যু, যেটা আপনি কন্ট্রোল উইকনেস পাইছেন, সেটা আপনি ম্যানেজমেন্টকে ইন অ্যাডিশন টু দ্য অডিট রিপোর্ট আপনি একটা ম্যানেজমেন্ট রিপোর্ট দিবেন, ওই ম্যানেজমেন্ট রিপোর্টে ওই ফাইন্ডিংসটা ইনক্লুড করে দিবেন ফর ইমপ্রুভমেন্ট। তাহলে হোয়াট ইজ দ্য কনক্লুশন অফ দিস ওয়ার্কিং পেপার আফটার মেকিং দ্য অ্যাডজাস্টমেন্ট নোটেড অ্যাবাভ? এই যে আমি এটা একটা অ্যাডজাস্টমেন্ট উপরে বলছি, এটা যদি ম্যানেজমেন্ট ঠিকঠাক ফলো করে, পেয়েবল লেজার ব্যালেন্স আর ফেয়ারলি স্টেটেড, তাহলে কি আমি কনক্লুশন টানলাম যে যদি যে এই কারেকশনটা আমি সাজেস্ট করছি, যদি কারেকশনটা ঠিকঠাক মতো অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয় অ্যাকাউন্টসে, তাহলে পেমেন্টস পেয়েবল ব্যালেন্সটা ঠিক আছে। আর যদি এটা অ্যাডজাস্টমেন্ট না দেয় তাহলে কি পেয়েবলে ঝামেলা আছে। তাহলে এটা হচ্ছে একটা অডিট ওয়ার্কিং পেপারের চেহারা। কোনো কোশ্চেন আছে কারো এখানে? স্যার আচ্ছা, এখানে তো স্যার আমরা তো আপনি বললেন যে আমরা সব পেয়েবল করলাম না, অডিট করলাম না, মানে কিছু পেয়েবল আমরা নিয়ে এখান থেকে অডিট করছি, এটা বললেন না? জি জি। তাহলে ওই ক্ষেত্রে তো আমরা ওই কিছু অডিট পেয়েবল থেকে এই সমস্যাটা পাইছি, তাহলে অন্য যে বাকি অডিট পেয়েবল গুলো আমরা অডিট করি না, এখান থেকে তো সমস্যা থাকতে পারে না? এই জন্য বলা হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর প্রফেশনাল জাজমেন্ট। আপনি যখন চেক করে, আপনি 10টা চেক করে যদি একটা পান, তাহলে আপনি আরো 5টা চেক করবেন, আরো একটা পাইলে আরো 5টা চেক করবেন। 10টা চেক করে একটা প্রবলেমও পান নাই, তাহলে তো আপনি আর ফার্দার 10টা চেক করতে যাবেন না। বুঝলাম স্যার। তাহলে ইনিশিয়ালি আপনার টেস্টের রেজাল্টের উপর আপনাকে ডিসাইড করতে হবে আপনি আরো ফার্দার ডেপথে যাবেন কিনা, তাই না? আপনাকে আমি বললাম যে ধরো তোমাকে এখানে আমি 100 টাকা দিলাম, সবগুলো 1 টাকার নোট, আপনি গুনে পাইলেন যে আপনাকে দিছি আমি 97 টাকা, পরের বার আবার 100 টাকা দিলাম, আপনি কি পরেরটা গুনবেন না গুনবেন না? গণবো স্যার। গুনবো। আগে তো 3 টাকা লস করছি, এবার যদি আমাকে 5 টাকা কম দে, তাহলে আমি যদি প্রথমবার আপনাকে 100 টাকা গুনে যদি আপনি ফুল 100 টাকা পান, পরেরটা আপনি হয়তো গুনতে যাবেন না, আপনি আমার উপর আপনাকে রিলাই করতে হবে, তাই তো? তাহলে প্রফেশনাল জাজমেন্টও কিন্তু অনেকটা ওই রকমই, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর প্রফেশনাল জাজমেন্ট। আপনি কতটুকু চেক করবেন সেটা ডিপেন্ড করবে প্র্যাকটিক্যাল আপনার রেজাল্টের উপরে, যা আপনি করছেন ওটার উপর আপনার কি রেজাল্ট যা আসছে সেটার বেসিস আপনাকে ফার্দার ডিসাইড করতে হবে। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, এটা হচ্ছে দেখেন পেয়েবল রিভার্সে আরেকটা এখানে বলছেন একটা রেফারেন্স দিয়ে আছে, দেখেন ডিটেল ক্যালকুলেশন কোথায় আছে, রেজাল্টটা আছে এই যে E3/2 তে। তাহলে E3/2 হচ্ছে এটা, এই যে এটা E3/2 তে ফার্দার ক্যালকুলেশন আছে। আপনার ওয়ার্কিং পেপারস এর আবার সাব ওয়ার্কিংস আছে, এখানে ক্যালকুলেশনটা সে করছে, এই যে এ লিমিটেড আর বি লিমিটেড কে নিয়ে সে চেক করছে। আবার দেখা যাচ্ছে এই যে পেয়েবল লেজারে কত আছে, সাপ্লায়ার স্টেটমেন্টে কত আছে, ডিফারেন্স কত, 15 টাকা এখানে ডিফারেন্স পাইছে। প্রথমটাতে ডিফারেন্স পাই না, এখানেও 300 টাকা, এখানে 300 টাকা, তার মানে দেয়ার ইজ নো ডিফারেন্স। এখানে এক জায়গায় 747 টাকা, এক জায়গায় 732 টাকা, তাহলে 15 টাকা ডিফারেন্স আছে, তার মানে কি নট এগ্রিড। এই যে নিচে এসে আবার বলে দিচ্ছে নট এগ্রিড। তাহলে যে রিভিউ করবে সে কিন্তু এই পয়েন্টটা দেখে বুঝে যাবে যে তার টিম মেম্বার অডিটে কি আইডেন্টিফাই করছে। ওকে, তাহলে আমরা দেখেন এই যে একটু আগে যে আমরা দেখালাম এই যে ওয়ার্কিং পেপারে কি কি থাকতে হবে, নেম থাকতে হবে, ব্যালেন্স শিট ডেট থাকতে হবে। এখানে আবার দেখেন 1 2 দিয়ে যে জিনিসগুলো বলা আছে, 1 এ কি এক্সাম্পল লিমিটেড, 2 কোথায়, 2 তে কি আছে, এই যে পিরিয়ড লেখা আছে, 3 কোথায়, 3 তে লেখা আছে এই যে রেফারেন্স, এই জিনিসগুলো এখানে আছে, এই জিনিসগুলো আছে দেখছেন, এই যে এগুলো এখানে আপনি এটার সাথে মিলাই নেবেন ক্রস চেক করে। ঠিক আছে? আচ্ছা, automated working papers package have been developed which can make the documenting of audit work much easier. তাহলে আপনাকে যদি বলা হয় যে আপনি ডিজিটালাইজড এনভায়রনমেন্টের মধ্যে আপনি কাজ করবেন, আপনার ওয়ার্কিং পেপার হবে ডিজিটাল, তাহলে অটোমেটেড আর কি, তাহলে এটা কি আপনার কাজটাকে ইজি করবে না আরো ডিফিকাল্ট করবে? মানে আপনি যদি আপনি যদি মানে ট্যাক্স সেভি হন, মানে আপনি এখন স্মার্টলি চলতেছেন, আপনি তো আর আগের যুগে নাই, আপনি আপনার একটা হাতে একটা মোবাইল ফোন দিয়ে কি আপনি সব করতে পারতেছেন,
তাহলে একটা সময় আপনি অনেক কিছু করতে পারতেন না, কিন্তু এটা যখন আপনার হাতে থাকবে আপনি কি করতে পারবেন, পৃথিবীর অনেক কিছু আপনার হাতে চলে আসবে। তাহলে এটা কি, এটা তো আপনার অটোমেশনেরই একটা রেজাল্ট না, টেকনোলজির একটা রেজাল্ট। তো আপনার অডিট ওয়ার্কিংটা যদি একটু আগে যে ওয়ার্কিংটা যদি আপনাকে একবার বলি যে আমি হাতে করেন, তাহলে এটা আপনার জন্য একরকম। আপনাকে যদি বলি এটা আপনি এক্সেল করেন, আপনাকে একটা ফরম্যাট দিয়ে দিলাম, তাই হুইচ ওয়ান ইজ ইজিয়ার, কোনটা ইজি আপনার জন্য? এক্সেল স্যার। হাতে হাতে করা ইজি হবে? এন্ড কেউ বলবে স্যার আমি তো এক্সেল জানি না, আমার জন্য হাতে করতে হবে। ওটা কিন্তু আবার এক্সাম্পল ইয়া না আর কি, হ্যাঁ, রেলিভেন্ট এক্সাম্পল না। দ্য সাচ প্রোগ্রামস এইড প্রিপারেশন অফ ওয়ার্কিং পেপারস। আপনি আফটার 5 to 10 ইয়ার্স দেখবেন যে আর কিছু চলবে না। আপনি এখন তো কোনো কোনো জায়গায় লিখিত পরীক্ষা দিতে পারেন, আপনি কিন্তু শিওর না যে আফটার 10 ইয়ার্স আপনি লিখিত পরীক্ষা হাতে লিখে দিবেন কিনা। আপনি যে সার্টিফিকেট লেভেল পরীক্ষা দিচ্ছেন, আপনি কি হাতে লিখে দিবেন? স্যার এমসিকিউ কম্পিউটার বেসড। কম্পিউটার বেসড। ইভেন ওয়ার্ল্ড ওয়াইড শুধু এমসিকিউ না, আপনি আদার এক্সামও কিন্তু কম্পিউটার বেসড, আপনি ওইখানে টাইপ করে পরীক্ষা দিবেন। তাহলে আমরা যদি আইসিএডব্লিউ বা আদার প্রফেশনাল বডিগুলো দেখি, এদের পরীক্ষা কিন্তু অনলাইন বেসড, আপনি বা বেসড, মানে কি বলে কম্পিউটার বেসড। আইসিবিও কিন্তু একটা সময় হয়তো বা দেখা যাচ্ছে আপনার সময় আপনি সিএল পাস করে পিএল অ্যাডভান্স লেভেলে গেলে কিন্তু অটোমেশন হয়ে যেতে পারে। ঠিক আছে, পসিবিলিটি থাকবে সবসময়, কারণ চেঞ্জের সাথে তো আপনাকে চেঞ্জটা অ্যাডপ্ট করে নিতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড যখন চেঞ্জ হবে আপনি তো আর ম্যানুয়াল যুগে থাকবেন না, তাই না? জি স্যার। Okay, such programs aid preparation of working papers, lead schedule, trial balance, and the financial statement themselves. এই যে আমরা লিড শিডিউল, ট্রায়াল ব্যালেন্স কি বললাম, এগুলো আপনার প্র্যাকটিক্যালি যখন অডিট করবেন, কাজ করবেন, তখন আপনি চিনবেন হোয়াট ইজ লিড শিডিউল, হোয়াট ইজ ট্রায়াল ব্যালেন্স। তো আপনারা এখনই জানেন, চিনেন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এখন আপনার ফেস দেখে ফেলছেন, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আপনারা করতে পারেন। আচ্ছা, দ্য অ্যাডভান্টেজ অফ অটোমেটেড ওয়ার্কিং পেপারস আর এস ফলোস। মানে আমি যদি অটোমেটেড ওয়ার্কিং পেপার মেনটেন করি, যদি আমি ম্যানুয়ালি না করি, তাহলে কিছু অ্যাডভান্টেজ আছে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ? দ্য রিস্ক অফ এরর ইজ রিডিউসড। আপনি যদি কোনো কিছু আপনাকে আমি ক্যালকুলেটরে যোগ বিয়োগ করতে বলি, আর যদি বলে সিস্টেম অটোমেটিক্যালি আপনাকে ক্যালকুলেট করে দিবে, ক্যালকুলেশন করে দিবে, সো হুইচ ওয়ান ইজ আপনার জন্য মোর রিলায়েবল? সিস্টেম। মানে অটোমেটেড ওয়ান, অটোমেটেড ওয়ান। তাহলে ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ কি? রিস্ক অফ এরর ইজ রিডিউসড। দ্য ওয়ার্কিং পেপারস উইল বি নিটার এন্ড ইজিয়ার টু রিভিউ, তাই না? হাতে লিখলে একজনের লেখা টানা, একজন লেখা বাঁকা, একজন কাটবে, একজন এই করবে, একজন ওভার রাইটিং করবে। আর যদি এটা আমি ওয়ার্কিং পেপার যদি ইয়েতে করি, সিস্টেমে করে, আপনি একটা প্রিন্ট দিলে বা আপনি সিস্টেমে রিভিউ করলে দেখবেন যে কি টাইমস নিউ রোমান, ক্যালিব্রি, ক্যামরি, আপনি যা ইউজ করেন না কেন, এটা ইজিলি নাইসলি এটা যে কেউ রিভিউ করতে, এটা নিট এন্ড ক্লিন থাকবে। হাতে লিখলে কি আমার সবার হাতে লেখা কি খুব সুন্দর না স্যার। হবে না। তাহলে the time saved will be substantial and adjustments can be made easily to all working papers, including working papers summarizing the key analytical information. আপনাকে বলা হচ্ছে প্রচুর অ্যানালাইসিস করার জন্য। আপনাকে আমি কতগুলা রুল করে খাতা দিয়ে দিলাম আর ক্যালকুলেটর দিয়ে দিলাম, টিপতে থাকেন, সারাদিন ক্যালকুলেশন করেন, এরপরে করার পরে দেখবেন 93 কোটি লিখে রাখছেন 92 কোটি। তাহলে কি হবে? ভালো রেজাল্ট পাওয়া যাবে? না স্যার। টাইমও নষ্ট করলেন, টাইমও সেভ করতে পারলেন না, আবার আপনি যেটা করলেন সেটা অ্যাকুরেট না। এই জন্য অটোমেশনের অ্যাডভান্টেজ হচ্ছে দ্য টাইম সেভড উইল বি সাবস্টেন্সিয়াল as adjustment can be made easily to all working papers, including working papers summarizing the key analytical information. Standard forms do not have to be carried to audit locations. তাহলে আপনার কি করতে হবে? আপনি যদি স্ট্যান্ডার্ড ফরম্যাট আমি আপনাকে দিয়ে দিই, আপনি কি অফিস থেকে প্রিন্ট করে বস্তা করে নিয়ে যেতে হবে? হবে না। আমি আপনাকে একটা ফর্ম করে দিলাম, দিস ইজ দ্য ফরম্যাট অফ ওয়ার্কিং পেপারস, আমি এটা মেইল করে দিলাম সবাইকে, তাহলে এটা অটোমেটিক্যালি সার্কুলেট হয়ে গেল। আপনি যেখানে গেলেন, আপনি সিস্টেম থেকে, আপনি গুগল ড্রাইভ থেকে যদি আপনার ড্রাইভে দিয়ে দেয়, বা আপনাকে যদি মেইলে দিয়ে দেয়, বা আপনার গুগল ড্রাইভে থাকলে আপনি কি করবেন? ইজিলি আপনি ওয়ার্ল্ডের যে কোনো লোকেশনে গিয়ে ওইখান থেকে আপনি ওপেন করে কাজ করা শুরু করে দিলেন ওই ফরম্যাটে। তাহলে আপনার কি আর ফাইল ক্যারি করতে হবে? না স্যার। বাট যদি আপনি ম্যানুয়াল যুগে থাকেন, ইউ হ্যাভ টু ক্যারি দ্য ওয়ার্কিং পেপারস ইন ফাইলস। তাহলে দেখেন হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ কি অটোমেশন। দেন দেখেন অডিট ওয়ার্কিং পেপারস ক্যান বি ইমেইল অর ফ্যাক্সড ফর রিভিউ। আপনি কাজ করছেন, আপনার পার্টনার আপনার লোকেশনে নাই, আপনি ঢাকা, আপনার পার্টনার চিটং, বা যে রিভিউ করবে সে দেশের বাইরে, আপনি জাস্ট সবগুলো ওয়ার্কিং পেপারস তাকে ইমেইল করে দেন, অনলাইনে আপনাকে রিমোট বসে সব রিভিউ করে দিবে। পারবে না? আচ্ছা, these days most documents can be scanned and stored electronically rather than in paper form. তাহলে আপনি যদি, আমরা কি করি, আমরা যখন ওয়ার্কিং ফাইল মেনটেন করি,
আমরা এখন কি করি, আমরা আগের মতো সমস্ত সবকিছু ম্যানুয়ালি একবারে ফাইলের ভিতরে বেঁধে টেঁধে আমরা আমাদের রাখা লাগে না। কি করি আমরা, স্ক্যান করে কিন্তু আমরা ইলেকট্রনিক্যালি সেটা রেখে দিতে পারি, আমরা সেভ করে রেখে দিতে পারি, যে কোনো টাইমে এখান থেকে রিভিউ করতে পারি, পারি না? জি স্যার। Sir. আচ্ছা, filing working papers, firm should have standard referencing and filing procedures for working papers to facilitate their review. এটা আসলে একদম প্র্যাকটিক্যালি আপনার প্র্যাকটিক্যাল কাজের সাথে বেশি রিলেটেড আর কি। তা আপনি ফার্মে এসে যখন ওয়ার্কিং পেপার দেখবেন তখন বুঝবেন যে আসলে এটা রেফারেন্সিং কিভাবে করে। ওই যে বললাম এখানে ওয়ার্কিং পেপার আছে, একটা পেপারে ক্যালকুলেশনটা নাই, ক্যালকুলেশনটা বলা আছে প্লিজ সি দা, ওই যে ওইটা। আপনার এখানে কোশ্চেন আছে, আপনারা বললো যে প্লিজ সি দা আনসার নম্বর 3, তাহলে এটা কিন্তু একটা রেফারেন্সিং, মানে আনসার 5 এর আনসার আর আনসার 3 এর আনসার সেম। 5 এ এসে আনসার না লিখে বললো যে প্লিজ সি দা আনসার ইন নাম্বার 3, 5 এ এসে বললো, তাহলে এটা কি রেফারেন্সিং না? জি স্যার। এইভাবে কিন্তু ওয়ার্কিং ফাইলেও প্রচুর রেফারেন্সিং থাকা লাগবে, মানে এটা ডিটেলটা ওইখানে আছে, ওইটা ওইখানে আছে, এটার সাথে এটা লিংক করে রিলেট করে অনেক কিছু করতে হবে। তো দিস আর দ্য রেফারেন্সিং। রেফারেন্সিং আপনার অনেক অর্থে ইউজ হয়, আমি জাস্ট অডিট ওয়ার্কিং পেপারের ক্ষেত্রে বললাম। আচ্ছা, ফার্ম শুড হ্যাভ স্ট্যান্ডার্ড রেফারেন্সিং এন্ড ফাইলিং প্রসিডিউর ফর ওয়ার্কিং পেপারস টু ফ্যাসিলিটেট দেয়ার রিভিউ। যদি আমি ওয়ার্কিং পেপার তৈরি করে পরে রিভিউ করতে যাই তাহলে আমার স্ট্যান্ডার্ড ফাইলিং প্রসিডিউরস বা ওয়ার্কিং পেপার প্রসিডিউরস থাকতো ফর রিকারিং অডিটস, মানে আপনি অডিটটা বারবার করবেন, পরের বার করছেন, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ওয়ার্কিং পেপারস মে বি স্প্লিট বিটুইন পার্মানেন্ট এন্ড কারেন্ট অডিট ফাইল। মানে আপনার টোটাল অডিট ফাইলটা দু রকম থাকবে, একটা পার্মানেন্ট, একটা কারেন্ট। পার্মানেন্টলি যে ডকুমেন্টস গুলো 1 বছর নেবেন, এটা এভরি ইয়ার আপনাকে সেটা নিতে হবে না যদি না এটা আপডেট না হয়। একটা কোম্পানি ইনকর্পোরেট হলো, তার ইনকর্পোরেশন যে ডকুমেন্টস, ইনকর্পোরেশন সার্টিফিকেট, তার যে মেমোরেন্ডাম অফ আর্টিকেল এন্ড অ্যাসোসিয়েশন, কিছু ফিক্সড পার্মানেন্ট ডকুমেন্ট আছে, সেটা আপনি 1 বছর নিলেন, প্রত্যেক বছর গিয়ে যদি খুঁজতে থাকেন ক্লায়েন্টের কাছে, তাহলে কি করবে, বলবো এডিটর কিছু জানে না, দুপুরবেলা খাবার দিবে না, নিজের পয়সা দিয়ে খাইতে হবে নাকি? জি স্যার। এখন তো অডিটই করি নাই, তাহলে বুঝবো কিভাবে? মূল কথা হচ্ছে পার্মানেন্ট ফাইলে আমরা যেসব ডকুমেন্টস একবার নিব প্রত্যেক বছর লাগবে না, যে ডকুমেন্টসটা এবার আমি নিয়েছি আগামী বছর নিলেও সেম ডকুমেন্ট নিব। যদি আগামী বছর তাদের কোনো ক্যাপিটাল স্ট্রাকচারে চেঞ্জ হয়, যদি তাদের ডিরেক্টর চেঞ্জ হয়, তাহলে আপনার ওই রিলেভেন্ট ফর্মটা চেঞ্জ হলে চেঞ্জ ডকুমেন্টসটা নেবেন। আর যদি চেঞ্জ না হয় তাহলে প্রিভিয়াস ইয়ারটাই থাকবে আর কি, আপনার নতুন করে চেঞ্জ করতে হবে না। আর কারেন্ট ফাইল হচ্ছে এভরি ইয়ার আপনাকে ক্লায়েন্ট একটা নতুন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিবে। 24-এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেরকম 25-এরটা কি একই রকম হবে? হবে না। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য এভরি ইয়ার আপনাকে নতুন ভাবে কাজ করতে হবে, সেটা প্রত্যেক বছর আপনার একটা কারেন্ট ওয়ার্কিং ফাইল থাকবে। তাহলে আমার পার্মানেন্ট ফাইলটা ফিক্স থাকবে, কোন রকম চেঞ্জ থাকলে শুধু আমি আপডেটটা করে রাখবো, আর কারেন্ট অডিট ফাইলটা প্রত্যেক বছর একটা আলাদা আলাদা হবে। ঠিক আছে? তাহলে পার্মানেন্ট অডিট ফাইলে কি থাকবে, এই যে এঙ্গেজমেন্ট লেটার, নিউ ক্লায়েন্ট কোশ্চেনিয়ার, বা এখানে কিছু লিস্ট দেয়া আছে, এই লিস্ট গুলো অ্যাজ পার দা লিস্ট, এই ডকুমেন্টস গুলো আপনার পার্মানেন্ট ফাইলে রাখতে হবে। আর কারেন্ট অডিট ফাইলে কি কি থাকবে এটা বলা আছে, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অডিট অ্যাকাউন্টস চেকলিস্ট, এটা একদম ম্যানুয়াল থেকে নেয়া, প্র্যাকটিক্যালি এটা একটু ভেরি করতে পারে। সো ম্যানুয়ালে যা আছে ওই লিস্টটাই দেওয়া আছে, কারণ কোশ্চেন তো ম্যানুয়াল বেসিসে হবে, প্র্যাকটিক্যালি কি হয় ওইখান তো কিছু হওয়ার চান্স আছে। কারণ আমাদের যাদের একটু আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে, আমরা একটু রিলেট করতে পারবো যে এই ডকুমেন্টটা কি কারেন্ট ফাইলে থাকা উচিত নাকি পার্মানেন্ট ফাইলে থাকা উচিত। আমি যদি জাস্ট ডেফিনিশনটা বুঝি, আমি যদি জাস্ট ডিফারেন্সিয়েট করতে পারি যে কোনটা আমার পার্মানেন্ট ডকুমেন্টস, কোনটা কারেন্ট ডকুমেন্টস, ঠিক আছে না? পার্মানেন্ট ডকুমেন্ট কোনটা বললাম, কোম্পানির একটা ডকুমেন্ট যেটা কিনা চেঞ্জ হয় নাই, গত বছর যা এবছরও তা, পরের বছরও তা, আমরা কিছু কমন নাম বললাম, এই জিনিসগুলো কখনো চেঞ্জ হবে না। বাট অ্যাকাউন্টস চেঞ্জ হবে, অ্যাকাউন্টের সাথে রিলেটেড আপনি যা কিছু করবেন ওয়ার্কিং পেপার সব চেঞ্জ হবে। তাহলে যত রকম যে ডকুমেন্টস গুলো প্রত্যেক বছরই চেঞ্জেবল, ওগুলো কিন্তু আমার কারেন্ট অডিট ফাইলে থাকবে। এখানে একটা লিস্ট বলা আছে। এক বাজেটে কি কোম্পানির প্রতি বছর চলবে? বাজেট চেঞ্জ হবে, আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট চেঞ্জ হবে, রিকনসিলিয়েশন চেঞ্জ হবে, আনঅ্যাডজাস্টেড এরর, প্রত্যেক এক বছর এক এক রকম এরর থাকবে, চেঞ্জ হবে। রিভিউ নোটস, অডিট প্ল্যানিং, মেমোরেন্ডাম, এভরি ইয়ার আমি নতুন ভাবে প্ল্যানিং করব। গত বছর যদি কোম্পানির 100 কোটি টাকা রেভিনিউ এবার 150 কোটি টাকা রেভিনিউ হয়, আমার অডিট প্ল্যান ডিফারেন্ট হবে, আমার এঙ্গেজমেন্ট ডিফারেন্ট হবে, তাই না? স্যার। আচ্ছা, ফাইলিং ওয়ার্কিং পেপারস, এবং আমরা যদি দেখি দে অলসো কন্টেইন ওয়ার্কিং পেপারস কভারিং ইচ অডিট এরিয়া। ঠিক আছে, প্রত্যেক অডিট এরিয়া কভার করে নিচে যে লিস্ট আছে, লিস্ট অনুযায়ী জিনিসপত্রগুলা লাগতে পারে। লিস্ট শিডিউল, এটা কি? আমার একটা লিস্ট শিডিউল থাকবে যে কোনো ওয়ার্কিং এর উপরে
একটা হেড থাকবে, হেডের সাব হেড থাকবে, এটার কিন্তু আনরেজিস্টার্ড এরর থাকবে, ওপেনিং ব্যালেন্স থাকবে, এরকম একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে লিস্ট শিডিউলে, যেটা কিনা থাকতে হয়। প্রবলেমস এনকাউন্টার্ড এন্ড কনক্লুশনস ডন, আপনি যে প্রবলেমটা আইডেন্টিফাই করছেন, যে ম্যাটার আইডেন্টিফাই করছেন, ওটার উপর আপনি কনক্লুশনে কিভাবে আসছেন, অডিট প্ল্যান, রিস্ক অ্যাসেসমেন্ট, স্যাম্পলিং প্ল্যান, অ্যানালাইটিক্যাল প্রসিডিউরস, ডিটেলস অফ টেস্ট অফ ডিটেলস এন্ড টেস্ট অফ কন্ট্রোল। ওই যে আমরা কন্ট্রোল টেস্ট করছি না, রেভিনিউ সিস্টেম, পারচেজ সিস্টেম, এমপ্লয়ি কস্ট, এসব এরিয়াতে। তো ওই যে আপনি টেস্ট করছেন কন্ট্রোল টেস্ট, ওটার কিন্তু সাপোর্টিং বা ওয়ার্কিং পেপারস রাখতে হবে। সেফ কাস্টোডি এন্ড রিটেনশন অফ ডকুমেন্টেশন, আচ্ছা এখন আসেন যে সেফ কাস্টোডি এবং রিটেনশন অফ ডকুমেন্টেশন। আমার সেফ কাস্টোডি কেন এনশিওর করতে হবে এবং রিটেনশন অফ ডকুমেন্টেশন আমার কতদিন আমি রিটেইন করব, ঠিক আছে? অ্যাসুরেন্স প্রোভাইডার শুড রিটেইন ডকুমেন্টস ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম। তো এখানে কি কোনো স্পেসিফিক টাইমের কথা বলা আছে? না স্যার। আপনি অ্যাসুরেন্স প্রোভাইডার বা অডিটর হিসাবে অডিট ওয়ার্কিং পেপার কতদিন রাখবেন? আছে টাইম আছে? না স্যার। তাহলে কি বলছে? সার্টেন পিরিয়ড অফ টাইম, এটা একটু মাথায় রাখবেন। যদি বলো যে অডিটর হিসাবে তুমি কতদিন ওয়ার্কিং পেপার রাখবা, আমার যদি অডিটিং স্ট্যান্ডার্ড দেখি, আমি অডিটিং স্ট্যান্ডার্ড বলছে অ্যাসুরেন্স প্রোভাইডার শুড রিটেইন ডকুমেন্টস ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম। Documents must be kept secure during this period due to confidentiality requirement. তাহলে আপনাকে কিন্তু আপনার ক্লায়েন্টের কনফিডেন্সিয়াল ডকুমেন্টস কনফিডেন্সিয়ালি রাখতে হবে। তাহলে কনফিডেন্সিয়ালিটি যদি আমি কমপ্লাই করতে যাই, তাহলে ডকুমেন্টটা আমাকে সিকিউর রাখতে হবে, নাকি আমি ওপেন রেখে দিব, সবাই ইচ্ছা মতো দেখবে, উল্টাবে, জানবে এই ক্লায়েন্ট সম্পর্কে? না স্যার। আচ্ছা, দুটো কথা জানলাম, একটা হচ্ছে ওয়ার্কিং পেপার রাখতে হবে, ডকুমেন্টেশন রাখতে হবে, ডকুমেন্টস রাখতে হবে সার্টেন পিরিয়ড অফ টাইম, আর ডকুমেন্টসটাকে আমার কি কনফিডেন্সিয়াল রাখতে হবে। আচ্ছা, পরে আসেন, এখানে একটা ইন্টারেস্টিং একটা যুক্তি আছে যে আসলে এক্স্যাক্টলি আমি কতদিন রাখবো ওয়ার্কিং পেপারটা। জাজমেন্ট মে হ্যাভ টু বি ইউজড ইন ডিসাইডিং দ্য ডিউরেশন অফ হোল্ডিং ওয়ার্কিং পেপারস। তাহলে আপনি আসলে অডিট ওয়ার্কিং পেপারসটা কতদিন রাখবেন, ডিউরেশনটা কেমন হবে, ওটার জন্য বলছে, আপনাকে বলছে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই বা ইউজ ইউর জাজমেন্ট, মানে জাজমেন্ট মে হ্যাভ টু বি ইউজড। আপনি জাজমেন্ট ইউজ করবেন, কিন্তু আপনি কতদিন রাখবেন, এখন জাজমেন্টটা কিভাবে ইউজ করবেন, দ্যাট ইজ ইন্টারেস্টিং। এন্ড ফার্দার কনসিডারেশন শুড বি গিভেন টু দ্য ম্যাটার বিফোর দ্য রেস্ট্রিকশন। একটা হচ্ছে আপনি কতদিন রাখবেন, দ্যাট ইজ ইউর জাজমেন্ট, আর একটা হচ্ছে কতদিন পরে ওয়ার্কিং পেপারটা আপনি কি নষ্ট করে ফেলবেন, আপনি ডিসপোজ করে ফেলবেন, সেটাও কিন্তু ইউর ফার্দার কনসিডারেশন। অল ফার্ম শুড হ্যাভ এ ডকুমেন্ট রিটেনশন পলিসি। তাহলে যেসব অডিট ফার্ম বা অ্যাকাউন্টিং ফার্ম এই সার্ভিসগুলো দিচ্ছে, দে মাস্ট হ্যাভ ডকুমেন্ট রিটেনশন পলিসি। আমার ফার্মকে আমার ডকুমেন্ট রিটেনশন পলিসি ঠিক করতে হবে যে আমি অডিট ওয়ার্কিং পেপার বা ডকুমেন্টস কতদিন রাখবো। অডিটিং স্ট্যান্ডার্ডস রিকোয়ার অডিটর্স টু কিপ অল অডিট ওয়ার্কিং পেপারস ফর এ রিজনেবল পিরিয়ড অফ টাইম। ওই যে উপরে যেটা বললাম, এটা অডিটিং স্ট্যান্ডার্ড আপনাকে বলে দেন আপনি কি 5 ইয়ার্স রাখবেন, না 7 ইয়ার্স রাখবেন, না 10 ইয়ার্স রাখবেন, নাকি 12 ইয়ার্স রাখবেন। স্ট্যান্ডার্ড আপনাকে বলে দিচ্ছে ইউ হ্যাভ টু কিপ অল অডিট ওয়ার্কিং পেপারস ফর এ রিজনেবল পিরিয়ড অফ টাইম from the end of the accounting period to which they relate. তাহলে যে অ্যাকাউন্টিং পিরিয়ড আছে এটার সাথে রিলেটেড যে টাইমটা, ওখানে আপনাকে কি করতে হবে, আপনাকে ডিসাইড করতে হবে আপনার ডকুমেন্ট রিটেনশন পলিসি অনুযায়ী। এখন আসেন, আপনাকে যদি জাজমেন্ট অ্যাপ্লাই করতে বলছে, আপনার তো কিছু বুদ্ধি বা কিছু মাথা খাটাইতে হবে, আমি আসলে জাজমেন্টটা কিভাবে অ্যাপ্লাই করবো এবং এক্স্যাক্টলি কতদিন আমার অডিট ডকুমেন্টস রাখবো। According to the Companies Act 1994, Section 181, under subsection 5, the books of accounts of every company relating to a period of not less than 12 years immediately preceding the current year, together with vouchers relevant to any entry in such book of accounts, shall be preserved in good order. তাহলে is it applicable for auditor or company? এটা কোম্পানির ক্ষেত্রে স্যার। কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল। কোম্পানিজ আইন অনুযায়ী এভরি কোম্পানিকে বলছে তুমি তোমার বুকস অফ অ্যাকাউন্টস কমপক্ষে 12 বছর রাখবা। কোথায় বলছে? ইন সেকশন 181 এর সাবসেকশন 5 এ। তাহলে একটা কোম্পানি যদি 12 বছর তার বুকস অফ অ্যাকাউন্টস রাখে, তার মানে কি
চাইলে যে কোনো অথরিটি একটা কোম্পানির কাছে গত 12 বছর 11 বছর 12 বছর আগে ডকুমেন্ট চাইতে পারে, তাই না? জি স্যার। কারণ 12 বছরের আগে যে 14 বছর আগের কোনো ডকুমেন্টস তার কাছে কেউ চায়, সে কিন্তু বলবে যে আমার কোম্পানি আইনে বলা আছে 12 বছর, ভাই এটা 14 বছর হয়ে গেছে এই জন্য আমি ডকুমেন্টটা রাখি নাই। আর আমি কিন্তু কোম্পানির অডিটর, তাহলে যদি কোন কোর্ট কোন কোম্পানির কাছে গত 10-11 বছর আগের ওয়ার্কিং পেপার চায়, ওই ওয়ার্কিং পেপারটা আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট রিলেটেড হতে পারে না? জি স্যার। তাহলে অ্যাকর্ডিংলি আমাকে জাজমেন্টটা অ্যাপ্লাই করতে পারে। 12 বছর পর্যন্ত যদি একটা কোম্পানি তার কাগজপত্র রাখে, তার মানে কি লিগেলি দে আর বাউন্ড টু রিটেন অ্যাটলিস্ট 12 ইয়ার্স। তাহলে 12 বছর তাকে আইন অনুযায়ী কেন রাখতে বলছে? 12 বছরের মধ্যে তাকে যে কেউ, যে কোনো রেগুলেটর, যে কোনো অথরিটি কোয়েরি করতে পারে। তাহলে আমাকেও ধরে নিতে পারে একটা কোম্পানিকে যদি 12 বছর ধরে কোয়েরি করে, তাহলে ওই রিলেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য আমাকেও কোয়েরি করতে পারে। তাহলে আমি কি করবো? আমি আমার ডকুমেন্ট রিটেনশন পলিসিটা মেনটেন করবো। যেহেতু আমি কোম্পানির অডিটর, কোম্পানি যেহেতু 12 বছর রাখে, আমিও আমার ওয়ার্কিং পেপার 12 বছর রাখবো। দ্যাট শুড বি মাই পলিসি। বাট অডিটিং স্ট্যান্ডার্ড কিন্তু আমাকে কনফার্ম করে দেয় নাই যে আমি এক্স্যাক্টলি কত বছর রাখবো ওয়ার্কিং পেপার। ঠিক আছে, ক্লিয়ার এটা? জি স্যার। এখানে কোনো কোয়েশ্চেন আছে? এটা আইসিএডব্লিউ বা অন্যান্য জায়গায় 7 ইয়ার্স কিছু বলা থাকতে পারে, বাট অডিটিং স্ট্যান্ডার্ডে এক্স্যাক্টলি আমাদের এখানে ওরকম কিছু বলা নাই কতদিন রাখতে হবে। বাট যদি আমি ইফ উই কনসিডার দ্য কোম্পানি যে 1994, তাহলে আমার ডকুমেন্ট রিটেনশন পলিসিতে আমাকে অ্যাটলিস্ট 12 বছর রাখা উচিত। এটা হলো মাই জাজমেন্ট। এখন আপনি যদি 12 বছরের কম রাখেন, আপনাকে কিন্তু কেউ বলতে পারবে না তুমি 12 বছরের কম কেন রাখছো। ঠিক আছে, বাট আমার জাজমেন্টের পিছনে যদি আমি যুক্তি খুঁজি, তাহলে আমি 12 বছরই রাখবো। ওনারশিপ অফ এন্ড রাইট অফ অ্যাক্সেস টু ডকুমেন্টেশন। দ্য ডকুমেন্টেশনের ওনারশিপ কার কাছে থাকে? কে চাইলে ডকুমেন্ট দেখতে পারে? ওয়ার্কিং পেপার বিলং টু অ্যাসুরেন্স প্রোভাইডার্স, তার মানে কি অডিটর। অডিট করলাম আমি, তাহলে ওয়ার্কিং পেপার যা তৈরি করছি এটা কি আমার 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 কাছে থাকবে নাকি আমার ক্লায়েন্টের কাছে থাকবে? অডিটরের কাছে থাকবে। অডিটরের কাছে থাকবে। তো ওয়ার্কিং পেপার দিয়ে অডিট শেষ করে, দ্য অডিটর ওয়ান্স ইস্যুড বিলং টু দ্য ক্লায়েন্ট। অডিট রিপোর্টটা আমি যখন ইস্যু করে দেব অডিট শেষ করে, তখন এটা কার কাছে যাবে? ক্লায়েন্টের কাছে যাবে, তাকে ইস্যু করছি তাকে। তাহলে ওয়ার্কিং পেপার অলওয়েজ বিলং টু দ্য অডিটর, আর অডিট রিপোর্ট যতক্ষণ না আমি ইস্যু করব ততক্ষণ এটা আমার অ্যাসেট, এটা বিলং টু মি। ওয়ান্স ইট ইজ ইস্যুড দেন বিলং টু দ্য ক্লায়েন্ট। ক্লিয়ার? জি স্যার। ওকে। অ্যাসুরেন্স প্রোভাইডার্স মাস্ট কিপ ওয়ার্কিং পেপারস কনফিডেন্সিয়াল, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। ক্লিয়ার? They may show working papers to the client at their discretion. আমি চাইলে আমার it is my discretion whether I will show the working paper to my client or not. তাহলে আমি আমার ডিসক্রিপশনে কিন্তু আমি চাইলে যে কোনো ওয়ার্কিং পেপার আমার ক্লায়েন্টকে দেখাতে পারি। কারণ হচ্ছে কি, আমার ওই ক্লায়েন্টকে, যে ক্লায়েন্টের উপর কাজ করলাম, আমি যদি কোনো একটা অডিট অবজারভেশন দিই, কোনো ইস্যু যদি আমি আমার অডিটে অ্যারাইজ করে, যদি আমার ক্লায়েন্ট চাই তুমি এটা হোয়াট ইজ দ্য বেসিস অফ দিস অবজারভেশন, হোয়াট ইজ দ্য বেসিস অফ দিস ফাইন্ডিং, দেন I can show my working paper. See, this is my working paper. According to this, I have reached to this conclusion. আমি যে অডিট ইস্যুটা এখানে নিয়ে আসছি on the basis of this working paper. তাহলে at my discretion, I can show the working paper to my client. Clear? জি স্যার। They should obtain client permission before showing working papers to third parties. If any third party asks me for any documents regarding the client, then I have to obtain consent from my client. কোনো থার্ড পার্টি যদি লিগেল বা যে কোনো ইস্যুতে আমার কাছে কোনো একটা ওয়ার্কিং পেপার চায়, কোনো তথ্য চায়, তাহলে বিফোর প্রোভাইডিং দোজ ডকুমেন্টস আই হ্যাভ টু অবটেন পারমিশন ফ্রম দ্য ক্লায়েন্ট। এটা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। ওয়ার্কিং পেপারস আর দ্য প্রপার্টি অফ দ্য অ্যাসুরেন্স প্রোভাইডার্স। তাহলে হু ইজ দ্য ওনার অফ দ্য ওয়ার্কিং পেপারস? এটা কার Auditors. প্রপার্টি? অডিটরস এর। দে আর নট এ সাবস্টিটিউট ফর নর part of the entity's accounting records. My working papers are mine. Amar working paper amar. These are the property of auditor. This is not a part of accounting record. Jodi kono client bole, management bole, the working papers you have prepared is the part of our accounting record. Eta amake diye dao. দিয়ে দিবেন?
এটাই তাদের অ্যাকাউন্টিং রেকর্ডের পার্ট। আমি এটার উপর কাজ করে আই হ্যাভ প্রিপেয়ার্ড দ্য ওয়ার্কিং পেপার ইন মাই ফরম্যাট। এটা আমি আমার অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করার জন্য আমি আমার ওয়ার্কিং পেপার তৈরি করছি আমার কনক্লুশনে রিচ করার জন্য। সো দিস ইজ মাই প্রপার্টি, ঠিক আছে। However, the report becomes the property of the clients once it has been issued. এই যে উপরে যেটা বললাম, অডিট রিপোর্ট যখন আপনি ইস্যু করে দিবেন এটা তখন ক্লায়েন্টের কাছে চলে যাবে, তখন এটা ক্লায়েন্টের প্রপার্টি হয়ে যাবে। Assurance provider must follow ethical guidance on the confidentiality of working papers. তাহলে ওয়ার্কিং পেপারস কতটুকু কনফিডেন্সিয়াল হবে সেটা আপনার একটা এথিক্যাল গাইডলাইন আছে। আপনার চ্যাপ্টার 14 তো এখনো জান নাই, তাই না? না স্যার, এখনো যায়নি অতদূর। চ্যাপ্টার 14 আপনাকে শিখাবে আপনার এথিক্যাল গাইডেন্সটা কেমন হবে, আপনি কনফিডেন্সিয়ালিটি কতটুকু মেনটেন করবেন, কতটুকু করবেন না, সেটা আপনি ডিটেইল জানবেন ফ্রম চ্যাপ্টার 14, 15 and 16. As working papers belong to the firm, the assurance provider are not required to show them to the client. However, the firm may show working paper to the client at their discretion, so long as the assurance process is not prejudiced. Information should not be made available to third parties without the permission of the client. উপরে যেগুলো বলছি এই জিনিসটা এখানে এক্সপ্লেইন করা আছে। তো আমাদের মোটামুটি বেসিক পড়াটা শেষ। আমরা যদি জাস্ট স্যাম্পল কোশ্চেন দেখি, state whether the following are advantage or disadvantage of standardized audit working papers. Facilitate the delegation of work. এটা কি অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ। Detract from proper exercise of professional judgment. Means to control quality. আপনি কোয়ালিটি কন্ট্রোল যদি অ্যাডভান্টেজে সহজ পারবেন। এখানে কারেন্ট ফাইল স্যার বিটা কোশ্চেনটা বুঝিনি স্যার। exercise of professional judgment. Proper exercise of professional judgment. আপনি যদি প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই না করেন, অডিটে করতে না পারেন, এখান থেকে যদি আপনি বিচ্যুত হয়ে যান, ওটা কি আপনার জন্য অডিটের জন্য অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? বুঝেন নাই? You have not been able to exercise the proper professional judgment. ডিসঅ্যাডভান্টেজ। আপনার ওয়ার্কিং পেপারটা তখন কি স্ট্যান্ডার্ডাইজড হবে? আপনি যদি প্রপার জাজমেন্ট অ্যাপ্লাই না করেন, আপনার আউটপুট কি আসবে? প্রপার আসবে? জি না। ক্লিয়ার তাহলে? জি স্যার। ওকে, এখানে দেখেন একটা লিস্ট দেয়া আছে আমার অডিট কারেন্টে কি থাকবে, পার্মানেন্টে কি থাকবে। এখানে যা আছে এটা আপনাদের বইতে আছে, তো এটা নিয়ে অত কথা বলা লাগবে না, জাস্ট একটু চেক করে নেবেন। Which three of the following are true? বলেন তো, নিচে চারটার মধ্যে তিনটাই ট্রু, কোন তিনটা ট্রু, কোনটা ফলস? ই বাদে বাকি তিনটা হবে মোস্ট প্রবাবলি। ওয়ার্কিং পেপারস বিলং টু দ্য অডিটর নাকি ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট। ইস্যুড ওয়ার্কিং এ নাম বি নাম্বারটা জাস্ট স্যার হবে না, বাকি সব ইস্যুড অডিট রিপোর্ট বিলংস টু দ্য অডিটর। জি স্যার, ওইটা রং। An auditor need client permission. বুঝে গেছেন না? তার মানে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ইয়েস স্যার। The auditor will prepare documentation in relation to the field work carried out on an assurance engagement. Indicate whether the following are or are not valid reason for preparing such documentation. To comply with the law. আপনি অডিট ডকুমেন্টেশন কেন করেন? ল কমপ্লাই করার জন্য? লতে বলা আছে আমি হ্যাঁ ল তো অ্যাপ্লাই করতে হবে। Comply with law. এটা না, ডকুমেন্টেশন কি অ্যাজ পার ল করেন? ডকুমেন্টেশন তো আপনি আমরা অডিট অপিনিয়নের প্রপারলি প্রফেশনাল জাজমেন্টের উপর স্যার ডিপেন্ড করে। জাজমেন্টের জন্য আপনি কাজ করতে গেলে সেটা ডিপেন্ড করতে হবে, এটা তো ল আপনাকে বলে দিতে হবে না, নট ভ্যালিড। টু প্রোভাইড এ রেকর্ড অফ ম্যাটার্স অফ কন্টিনিউইং। valid. ওই যে সিগনিফিকেন্স টু ফিউচার অডিট, নিচে আরেকটা লাইন আছে। টু ফ্যাসিলিটেট রিভিউ অফ সিনিয়র স্টাফ। Valid. ভ্যালিড হবে। To prove adherence to BSS in litigation situation, litigious situation. কিন্তু স্যার BSA মানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অন অডিটিং, এখন আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং বলবেন। ওটা ISA হবে তাই না স্যার? আইএসএ হবে, আইএসএ হবে। তাহলে কুইকলি একটু শেষ করে দিলাম।
একটা চ্যাপ্টারে কুইকলি আমরা চলে গেছি উইদাউট এনি ব্রেক। তো আপনারা দেখতেছি যে ইয়ে কমে যাচ্ছে, আস্তে আস্তে আগ্রহ কমে যাচ্ছে। আর বেশি চ্যাপ্টার নাই কিন্তু। আর আমার এন্ড থেকে থাকবে আর কি, ম্যানেজমেন্ট, রিপ্রেজেন্টেশন, এভিডেন্স এন্ড স্যাম্পলিং, দুটো চ্যাপ্টার, নাকি আরেকটা আছে? আজকে কত নম্বর করলাম? 10 করলাম না? 10 করেছেন স্যার, 11 আর 12 10, আছে বলছেন। 11 আর 12 করাবেন বলছিলেন স্যার। 11, 12 করাবো, রাইট। তো 11 হচ্ছে এভিডেন্স এন্ড স্যাম্পলিংটা একটু বড়, আর শেষটা হচ্ছে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন, ওটা খুবই ছোট, ওটা 30 মিনিটে হয়ে যাবে। তাহলে আমরা শেষ দিন, স্যার ওই আজকে যে কততম ক্লাস হলো? আমি এথিক্যাল, এথিক্যাল হ্যাঁ এথিক্সের হ্যাঁ স্যার ওটা পার্টটা, এটা মামুন ভাইকে বলবেন না, হ্যাঁ? আচ্ছা স্যার, ওকে কাভার থ্যাংক করছি ইউ শুনলে কিন্তু মামুন ভাই পড়াবেন না। না না স্যার, না So বলবো না that স্যার, আর that একটু পরে that দিন স্যার। that will be additional coverage from my end, হ্যাঁ? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো additional coverage হবে, এটা কিন্তু ইয়েকে বলা যাবে না। মামুন ভাই যদি আবার সেকেন্ড টাইম কভার করেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, জি স্যার, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার হয়ে যাবে। তো কোনো কোশ্চেন আছে বলেন? স্যার ডকুমেন্টেশন তো বুঝে গেছেন, এখন যখন অডিট করবেন প্র্যাকটিক্যালি তখন ডকুমেন্টেশনটা আরো 100% বুঝে যাবেন, দেখবেন আর কি। স্যার এখন ওই, বুঝলেন, জানলেন। হ্যাঁ বলেন। স্যার, যখন পড়াচ্ছিলেন ওই যে প্রফেশনাল মানে আমরা ডকুমেন্টেশন গুলো কত দিনের জন্য রাখবো, হ্যাঁ ওইখানে আপনি একটা ইস্যু বলছেন না যে আমরা প্রফেশনাল জাজমেন্ট, লাইক যেহেতু কোম্পানি ট্যাক্স এর বলা আছে যে লেস দেন 12 ইয়ার্স আমরা ওই জিনিসটা রাখবো। আপনি যদি হ্যাঁ ইফ ইউ আস্ক মি ফর অ্যাপ্লাইং মাই জাজমেন্ট, আমি আপনাকে বলবো 12 বছর। হ্যাঁ আপনি যদি আপনার জাজমেন্ট অ্যাপ্লাই করেন, আপনি কি করবেন? কোম্পানিকে যদি 12 বছরে কোয়েরি করতে পারে, আমাকে তো পারে। আমাকে, জি স্যার, অ্যাকর্ডিংলি এক্স্যাক্টলি আমি আমার ফার্মের রিটেনশন পলিসি বলবো জি 12 স্যার। ইয়ার্স। স্যার এই জিনিসটা না স্যার আমাদের এই বইটাতে নাই, মানে কোম্পানি নতুন বইটাতে এটা নাই স্যার, এই জিনিসটা না, আপনি এটা নাই, এটা কোম্পানি অ্যাক্টের কথাটা অ্যাড করছি আমি। ওর নিচ থেকে, তাই না স্যার? ইটস নট এ পার্ট অফ ইয়ে, না ম্যানুয়ালে নাই, আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কোম্পানি আইন থেকে অ্যাড করা। আপনি যদি কোম্পানি আইনের রিকোয়ারমেন্ট, আমি কিন্তু বলছি 12 বছর, এটা রিকোয়ারমেন্ট অফ কোম্পানি আইন। হ্যাঁ কিন্তু হ্যাঁ আপনার কোশ্চেনে যদি বলে, কোশ্চেনে কিন্তু বলছে রিজনেবল পিরিয়ড বা সার্টেন পিরিয়ড অফ টাইম, অডিটিং জি স্ট্যান্ডার্ডে স্যার, বলছে, কোনো টাইম বলে লজিক্যালি নাই। আপনি এখন কথাটা বললেন আর কি, হ্যাঁ লজিক্যালি, এক্স্যাক্টলি, এটা জাস্ট লজিকটা হ্যাঁ এস্টাবলিশ করার জন্য আমি কোম্পানি আইন হ্যাঁ রিকোয়ারমেন্ট হ্যাঁ আইনে আপনাকে ঠিক অ্যাড আছে। করা, ঠিক আছে? হুম হুম, জি স্যার। বলেন, আর কিছু আছে? স্যার একটা কোশ্চেন ছিল যে ওই যে ভাইয়া একজন বলছিল যে ফিটনেস আমাদের অ্যাটেন্ডেন্সের তো সার্টিফিকেটটা পেয়ে গেছি, বাই এনি চান্স আমরা যদি নেক্সট সেশনে মানে এক্সামটা দিতে চাই, এখন আমাদের তো স্যার ওই জি। অ্যাটেন্ডেন্স সার্টিফিকেটটাও পেয়ে গেছি ক্লাসগুলো করছি দেখে, এখন আমি চাচ্ছি যে আবার নেক্সট সেশনে আপনার ক্লাসগুলো করতে, হ্যাঁ হয়তো বা আমার মনে হচ্ছে একটু ল্যাকিংস আছে, একটু ক্লাস করে নিলে রিফাইন না হয়ে না, যাবে, এবারে পাস পসিবল করে যাবেন, কেন আবার কষ্ট করবেন? শুধু করতে পারবেন, অসুবিধা নাই। ক্লাস ক্লাসটা করার করা যাবে, জন্য তাই না? আপনি ইয়ের সাথে, এই মামুনের সাথে যোগাযোগ করে লিংক নিলে পারবেন, বাট একবারে পাস হয়ে যাবে, আর ক্লাস করার দরকার নেই, ঠিক আছে? স্যার, আর কোনো আমার কোশ্চেন আছে কারো? হ্যাঁ বলেন। স্যার এটা নিয়ে একটু ইয়া লাগতেছিল যে ধর মনে করেন পাস হয়ে যাবো, বাট তারপরে যদি একটা ল্যাকিং থেকে যায়, কোথাও না কোথাও আটকাবো, এই ভয় আর কি, মানে একটু প্রপারলি স্টাডি করে না না না, আর আপনি কি, হ্যাঁ পাস করা এক আপনি জিনিস, প্রপারলি হ্যাঁ আপনি আটকাবেন না, আপনি এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আমার বললেন কেমন হয়েছে। পাস করবো হয়তো যদি আল্লাহ তৌফিকে, কিন্তু কথা হচ্ছে সামনে প্রফেশনাল লেভেল বা ইভেন যদি প্র্যাকটিক্যালি যখন আমরা প্র্যাকটিসিং করব, তখন এরকম আমাদের স্টাডি গ্যাপ এরকম এই যে কোনো মতে পাস করে যাওয়া, হ্যাঁ তখন দেখা যাবে কোনো একদিন এক জায়গায় আমাদের প্রফেশনাল জাজমেন্টটা কাজ করতে না, বিকজ আমরা ওই যে না, কিছু কোনো চ্যাপ্টার মতে পরে পাস পাস, করছি। হ্যাঁ কোনো মতে পাস পুরোটা ওইভাবে করা যাবে না। পাস আপনাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। হ্যাঁ আপনি যদি রেগুলার পড়াশোনা করেন, আপনি যদি স্যার, আপনি প্ল্যান করবেন যে আপনি এভরিডে পড়বেন, ইভেন যদি এটা 30 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, যদি পড়াশোনায় রেগুলার থাকেন পাস করে যাবেন। যদি ইরেগুলার হয়ে যান, আমি একটু হতাশ হয়ে গেলাম, এবার কেন হলো না, পরীক্ষা দিব না, এই সেশন একটু বাদ দেই, একটু আরাম করি, আমার এই পরীক্ষা সেই পরীক্ষা, এসব চিন্তা করবেন তো একবার আপনার ওই পাইছে অভ্যাস খারাপ হয়ে গেছে এক্সাম না দিয়ে থাকার, এই অভ্যাস আপনাকে সারা জীবন ছাড়বে না। এখানে পলিসি হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু অ্যাটেন্ড অল দ্য এক্সাম, এভরি টার্মে এভরি সেশন আপনাকে এক্সাম অ্যাটেন্ড করতে হবে, ইভেন উইদাউট মানে ইয়েতে কম প্রিপারেশনেও, হ্যাঁ? তাহলে আপনি এক্সামের সাথে থাকবেন, টাচে থাকবেন, পরীক্ষার সাথে থাকবে, আপনার এটা একটা মায়া কাজ করবে পড়াশোনার জন্য। আপনি যদি একটা সেশন না দেন, পরের সেশনটা আপনার ভালো লাগবে না, আপনি দেখবেন যে পড়তে পড়তে দেখলেন যে আর তো 15 দিন আছে, তো এবারও বাদ দিই। বাট আপনি যখন প্রত্যেকটা সেশনে পরীক্ষা দিবেন, আপনার একটু টাকা পয়সা খরচ করবেন, হ্যাঁ টাইম স্পেন্ড করবেন, সবকিছু মিলে এক্সামের প্রতি আপনার একটা মায়া কাজ করবে।
ব্রেক দিলে আপনি কখনো আপনি এই পরীক্ষা ওই পরীক্ষা আপনি কম পড়েন, অসুবিধা নাই। আপনার অন্য একটা পরীক্ষা আছে, এখানে আপনি কম পড়ে পরীক্ষা দেন, আপনার এই কনসেপ্ট নিয়ে ক্লাসে যেটা নিয়ে আপনি যাচ্ছেন এটা নিয়ে আপনার পাস হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা স্যার আমি একজনকে পাইছি গতবার, খুব ফ্রাস্ট্রেটেড ছিল, পরীক্ষা ক্লাসটা শেষ করে পরীক্ষার আগে বলতে স্যার আমার মনে হয় একটা হবে না, স্যার। খুব হতাশ। পরে দেখি 4টা দিয়ে 4টে পাস হয়ে গেছে। এখন স্যার ওই জিনিসটা মানে ওর পড়াশোনাটা যেহেতু ও একটা আমারও সেম এই সিচুয়েশনে ফেস করতে যে ধরুন পাস করে গেলাম কিন্তু একটা ফোমো কাজ করতেছে যে স্যার হয়তো বা ওই না পড়াশোনাটা আপনি প্রপারলি হয় নাই, পাসটা কোনো না করছি কোনো ঠিক লেভেল, আছে কিন্তু হ্যাঁ কোনো না কোনো লেভেল আপনার শিখা হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের আবার প্রো ভার্সন আছে, প্রো, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এখানে যা পড়বেন সার্টিফিকেট লেভেলে, প্রফেশনাল হ্যাঁ লেভেলে গিয়ে এটার আবার এক্সটেন্ডেড ভার্সন পড়বেন, অ্যাডভান্স আচ্ছা লেভেলে আচ্ছা গিয়ে আরো এক্সটেন্ডেড ভার্সন পড়বেন। তো আপনার আচ্ছা ভিতরে ল্যাকিং রাখবেন না, আপনাকে মাস্টার টাস্টার বানাই তারপরে পাস করাবে, চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। স্যার ওই সেলফ টেস্ট কোশ্চেন থেকে একটা স্যার এই 3 নাম্বার কোশ্চেনটা স্যার বুঝি নাই। 3 নাম্বার কোশ্চেনে কি ছিল? এটা তো বইতে আছে। স্যার অপশন বি টা আহ স্যার বুঝি নাই, মানে এটা কেন হবে না স্যার ও, এটা? অপশন বিটা হবে না। আমি কিন্তু আগে বলছি যে দা অডিট রিপোর্ট বিলংস দা ইস্যুড অডিট রিপোর্ট। আপনি যখন অডিট শেষ করে অডিট রিপোর্টটা ইস্যু করে দেন, আপনি একটা অডিটে কাজ করছেন 1 মাস, অডিট রিপোর্ট দিবেন একবারে শেষে, কাজ শেষ করে যখন আপনি আপনার অডিটের এন্ড প্রোডাক্টটা কি, আপনার কাস্টমার হচ্ছে ম্যানেজমেন্ট, ওই প্রোডাক্টটা যখন ম্যানেজমেন্টের কাছে চলে যায় তখন এটা কি আর আপনার? না স্যার। আপনার দোকান থেকে আপনি শ্যাম্পুটা বিক্রি করছেন, এটা কাস্টমারের কাছে যখন দিয়ে দেন তখন কি বলবেন এই শ্যাম্পুটা আমার? না স্যার। তাহলে আমি যখন অডিটর হব আমার প্রোডাক্ট কি? অডিট রিপোর্ট। তো অডিট যখন কমপ্লিট হবে, অডিট রিপোর্টটা যখন আমি ক্লায়েন্টকে ইস্যু করে দেবো তখন এটার ওনার কে? তখন ক্লায়েন্ট। কি আর আমি এটার মালিক? না এখন স্যার। ক্লিয়ার? স্যার ক্লায়েন্ট। ক্লায়েন্ট। তাহলে ইস্যুড অডিট রিপোর্ট মানে অডিট রিপোর্ট ওয়ান্স ইট ইজ ইস্যুড, আপনি যখন ইস্যু করে দিলেন তখন এটা আর বিলং নট টু ইউ, মানে তখন আপনি বিলং করেন, এটা ক্লায়েন্ট বিলং করে। ঠিক আছে? জি স্যার বুঝছি। ওকে, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দেবো। আজকে একটু অনেক আগে আগে শেষ হয়ে গেল, আপনারা এটা একটু পড়াশোনা করে কাজে লাগাবেন আর কি। সিলেক্টে পাওয়া যাবে স্যার? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার এই যে মামুন ভাইয়ের নাম্বার না মানে বন্ধ, উনার কাছে উনি যে নাম্বারটা দিয়েছেন আমাদেরকে মেইলে বা মামুনের নাম্বার তো বন্ধ উনার না, মামুন নাম্বারটা যদি একটু পাওয়া যেত তাহলে মনে হয় আমাদের। মামুনের নাম্বার বন্ধ না, মামুন যেখানে থাকে আইসিবি তে নেটওয়ার্ক থাকে কম, বুঝছেন? আপনারা মামুনকে যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করবেন বেশিরভাগ সময়। আমিও যদি কোনো জরুরি কাজে খোঁজ করি পাই না, হোয়াটসঅ্যাপে কল করলে পাই। কোন নাম্বার আছে মামুনের আপনাদের কাছে? মোবাইল নাম্বার আছে না? জি আমি স্যার। বলি, আমার কাছে যে নাম্বার আছে আমি কল করলে ওরে পাই না সরাসরি, বাট জিরো হোয়াটসঅ্যাপ ওয়ান করলে সেভেন পাই। এইট ওয়ানটা আছে স্যার আমাদের কাছে। এক্স্যাক্টলি ওইটাই, সবার কাছে ওইটাই আছে। 7814237, তাই না? জি স্যার। জি স্যার। হোয়াটসঅ্যাপে কল করলে পাবেন। অনেক সময় আইসিবি তে নেটওয়ার্ক থাকে না ফার্স্ট ফ্লোরে। হ্যাঁ জি ধন্যবাদ স্যার। হ্যাঁ ওকে। সিলেক্টে পাবো স্যার প্যানেলে? আজকে কিছু স্যাম্পল ও কোশ্চেন দিবেন স্যার? আজকে এগুলো স্যাম্পল কোশ্চেন আছে তো কোশ্চেনের মধ্যে, আপনি এটা প্র্যাকটিস করছেন যা দিছি তা? সিলেক্টের কথা বলছিলাম স্যার। স্যার একটা আজকে দিছি। ক্লাসে যে ফাইলটা প্রেজেন্টেশন করেছিলেন সেটা আমাদেরকে একটু দেয়া যাবে কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা তো আপনাদের জন্যই, দেবো না কেন? থ্যাংক ইউ স্যার। ডকুমেন্টেশন। স্যার আজকে ছোট আরেকটা অধ্যায় শুরু করা যায় কি? বাকি দুটো ছোট, একদিনে আপনার ইয়েটা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশনটা খুবই ছোট, আর দুইটাতে আমার 2 দিন লাগবে না আর কি। হ্যাঁ, এই জন্য শর্ট শেষ করে দিলাম। এটা ভালো করে বুঝেন, ডকুমেন্টেশন অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আরেকটা শেষ করতে গেলে এদিক ওদিক কোনো দিক হবে না। আবার রাজি আছেন আপনারা? না স্যার, এটাতে যে কটা করেছেন এর মধ্যে স্যার 35% কোশ্চেনের সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা পড়াশোনা করেন।
দুইটা চ্যাপ্টার করে এরপর আমরা কোড অফ এথিক্সটা একটু চেষ্টা করব, আমি একটু সামারাইজ মানে তিনটা চ্যাপ্টার মিলে ব্লেন্ডিং করে একটা সামারাইজ ভিউ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আপনার ক্লাস থাকেন, না থাকলে তাহলে আমার এডিশনালি কষ্ট করে ওটা নিয়ে লাভ হবে না। না স্যার থাকবো ঠিক স্যার, আছে, অবশ্যই স্যার আছি আমরা অবশ্যই স্যার। থাকবো। 14 আছি, 15 16 তিনটাকে ব্লেন্ড করে একটা ক্লাস, তিনটা চ্যাপ্টার একটা ক্লাসে বেসিক আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, স্যার তাহলে আপনি 6টা আচ্ছা। চ্যাপ্টার হইলো স্যার আপনার এখানে, তাই না? একেবারে না ওইটা আমার কভারেজের বাইরে, আমি যেটা বললাম না, আমি এডিশনালি এমনি এটা নিয়ে নেবো। আমার এখানে 8টা চ্যাপ্টার অ্যালোকেটেড, এডিশনাল আমি তো বলছি এটা এক্সট্রা ক্লাস, যেহেতু আপনার শেষ হয়ে গেছে কুইকলি, শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি এটা এডিশনাল ক্লাস নিয়ে কভার করবো। এটা মানে আমার ক্লাসের মধ্যে আমি এডিশনালি কভার করব। জি স্যার আমাদের জন্য অনেক হেল্প করবে স্যার। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।